হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে। নমঃ শ্রীয়তিরাজায় विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সবাইকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা স্যার। আচ্ছা, বিগত ক্লাসে যে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল ওটা সবাই পাঠিয়েছেন? পাঠাননি এরকম কেউ আছেন? আমি পাঠাতে পারিনি এখনো। আচ্ছা আচ্ছা, তারপর ম্যাডাম আপনি কি বিগত ক্লাসে ছিলেন? হ্যাঁ, বিগত ক্লাসে ছিলাম, কিন্তু বাড়িতে বিয়ে ছিল একটা, ওইখানে আমি ইয়ে করতে পারি। আচ্ছা, আমি পাঠিয়ে দেবো পরে। হ্যাঁ হ্যাঁ, ওটা সময় মতো করে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, আমিও পারিনি স্যার, আমিও পাঠিয়ে দেবো পরে। তার জন্য ক্ষমা চাইছি, পাঠাতে পারিনি বলে। আচ্ছা আচ্ছা, কিন্তু প্রত্যেকে তো বেশি মানে দেরি করবেন না, যেহেতু আমাদের এগুলো তো একটা স্টেপের পর আর একটা স্টেপ, তো সেক্ষেত্রে ক্লাসের আগেই প্রত্যেকে পাঠানোর চেষ্টা করবেন প্রত্যেকটি ক্লাসের কাজ। আচ্ছা, যারা পাঠিয়েছেন তাদের মধ্যে নিত্যানন্দ বাবু আছেন? আচ্ছা, উনি সম্ভবত নেই। সুতপা ম্যাডাম আছেন? হ্যাঁ, আছি। আচ্ছা ম্যাডাম, ওই হোম টাস্ক যখন দেওয়া হবে শুধুমাত্র যতটুকু হোম টাস্ক অতটুকুই করবেন, কোনো রকম মানে তার আগে হ্যাঁ, বুঝতে পেরেছি। কোনো ইন্ট্রোডাকশন মানে দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে ম্যাডাম। ওকে। আচ্ছা, নেক্সট হরেন্দ্র বাবু আছেন? হ্যাঁ আছি। আচ্ছা, আপনি সম্ভবত হোম টাস্ক বুঝতে ভুল করেছেন। হ্যাঁ 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 কোন বর্ণের সাথে কোন বর্ণ যাবে সেটা একটু দেখতে হবে। ঠিক আছে, বর্গীয় মানে কোন বর্গের বর্ণের সাথে কোন বর্ণ যাবে। আপনি একটু সমস্যা করে দিয়েছেন কি, ককারের সাথেই সবগুলো করে দিয়েছেন, ক খ গ ঘ এগুলোর সাথেই সবগুলো করে দিয়েছেন। তো ওটা একটু আচ্ছা কোন ঠিক আছে। বর্ণের অভ্যাস আমরা কোন বর্গের বর্ণের সাহায্য নিয়ে করবো, ওটা একটু আচ্ছা দেখে নেবেন ঠিক করে। আচ্ছা ঠিক আছে। অসুবিধা হলে জিজ্ঞাসা করবেন। ওকে ওকে। আচ্ছা, আর সম্ভবত দেওরাতি ম্যাডাম বা সুজিত স্যারের হচ্ছে একটু সমস্যা ছিল এরকম, ট ঠ ড ঢ ন মূর্ধন্য নকার বা চ ছ জ ছ মিয়া, এই যে দুটি বর্ণ মূর্ধন্য নকার এবং মিয়কার, এই দুটি বর্ণ যখন অভ্যাস করা হবে, কেউ মানে সম্ভবত নিয়া নিয়া এরকম বলছিলেন, ওটা কেউ ওটা সম্ভবত সুজিত স্যারই করেছেন ওরকম। নিয়া নিয়া না, অক্ষরটা হচ্ছে ন, মূর্ধন্য নকার, তার প্রোনাউন্সিয়েশন হচ্ছে ন। তো ওটা ঠিকভাবে উচ্চারণ করবেন। আর নিয়াকারেরটা বলেছি আপনাদেরকে যে ওটা ওটা কয়েকদিন সমস্যা করেছেন, মানে প্র্যাকটিস করার সময় চ ছ জ ছ মিয়া এরকম বলবেন না, যেমন ক খ গ ঘ নোয়া এরকম না বলে আপনারা কি বলছেন, ক খ গ ঘ ন, ঠিক একই রকম ভাবে চ ছ জ ঝ মিয়া, চ ছ জ ঝ ন, এরকম মানে অত স্পষ্ট করে যেমন আমরা অক্ষর শেখানো হয় মিয়া, এত স্পষ্টতার প্রয়োজন নেই। শব্দে আমাদের যতটুকু শোনা যাবে, শব্দের জন্য যতটুকু প্রয়োজন, সেই অংশটুকু মানে চ ছ জ ঝ ন এইরকম উচ্চারণ করে অভ্যাস করবেন, ওটাই ভালো হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি, ধন্যবাদ। হ্যাঁ, ওই আপনি সম্ভবত মূর্ধন্য একটু সমস্যা করেছেন, মানে ট ঠ ড ঢ নিয়া এরকম বলেছেন সম্ভবত এটা। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বেশ বেশ, তাহলে এই ভুলগুলো সকলে একটু দেখে নেবেন, আর বাকিদের মোটামুটি ঠিকই ছিল। আর যারা হোম টাস্ক এখনো পাঠাননি, অনেকেই পাঠাননি, তো আগামী সপ্তাহের মধ্যেই পাঠিয়ে দেবেন।
আচ্ছা, বিগত ক্লাসে যা কিছু হয়েছে তাদের সকলে মোটামুটি বুঝতে পেরেছেন। খুব সহজ জিনিস ছিল, আশা করি কোথাও কোনো অসুবিধা থাকার কথাই না। আচ্ছা, আজকে আমরা স্টাডি মেটেরিয়াল 2 দেখব। তার আগে কয়েকটা জিনিস দেখব, একটু কয়েকটা মানে উদাহরণ শ্লোক আমরা কিছু দেখে নেবো আজকে। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করছি, দেখা গেলে বলবেন একটু। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে যেহেতু আমাদের একেবারে মানে প্রাথমিক ক্লাস চলছে, তো সেক্ষেত্রে ওই হ্রস্ব এবং দীর্ঘের অভ্যাসের জন্য আমরা কয়েকটা শ্লোক, এক্সাম্পল শ্লোক কিছু নেওয়া হয়েছে। তো হ্রস্ব দীর্ঘের অভ্যাসের জন্য আমরা এই শ্লোকগুলো স্যাম্পল শ্লোক হিসাবে নেব। দেখুন, আমাদেরকে বলা হয়েছে কি যে হ্রস্ব এবং দীর্ঘের ক্ষেত্রে হ্রস্বের উচ্চারণ আমরা যতটা সময় ধরে করব, দীর্ঘের উচ্চারণ তার 2 গুণ সময়। কিন্তু 2 গুণ সময়টা একেবারে ওইভাবে মানে পরিমাপ করে তো করা যাবে না। সেক্ষেত্রে আমাদেরকে শ্রোতা যেন এতটুকু বুঝতে পারেন যে হ্রস্ব এবং দীর্ঘ, হ্রস্বের জন্য যতটা সময় নেওয়া হচ্ছে, বক্তা যতটা সময় নিচ্ছেন, ঠিক যেন তার থেকে কিছুটা বেশি সময় দীর্ঘের জন্য ব্যয় করছেন। এতটুকু যেন আপনার দিক থেকে একটা অনুভব হয় এবং শ্রোতাও যেন সেটি স্পষ্ট করে বুঝতে পারে। যাই হোক, আজকে আমরা তাহলে এখান থেকে প্রথম 2টি শ্লোক দেখব। দেখুন, আর একটা জিনিস, ছন্দ আমাদের পরে শেখানো হবে, আমাদের সিলেবাসে রয়েছে। তো তার আগে আমরা এই যে শ্লোকগুলি পড়ছি, শ্রীমদ্ ভগবদ গীতার যে শ্লোক, বেশিরভাগ শ্লোকই বা এখানে এক্সাম্পল শ্লোক যেগুলো দেওয়া আছে, এই শ্লোকগুলি সব অনুষ্টুপ ছন্দে আছে। আচ্ছা, ছন্দের বিষয়ে আমরা পরে ডিটেলসে জানবো। সামান্যভাবে এখন আমাদের যতটুকু প্রয়োজন জানা এই শ্লোকগুলো পড়ার জন্য, ততটুকু আপাতত অনুষ্টুপ ছন্দের ব্যাপারে একটু জানা যাক। অনুষ্টুপ ছন্দ বলতে আসলে কি? ছন্দ বলতে হচ্ছে অক্ষরের নির্দিষ্ট ক্রম। যেমন আমরা একটি গদ্য কাব্য বলতে একটি বাক্যকে আমরা কি করতে পারি, পদ্যের আকারে যখন লিখতে যাব আমাদেরকে একটা নির্দিষ্ট ছন্দে লিখতে হবে। অর্থাৎ গদ্যাংশকে যদি আমরা ছন্দের মাধ্যমে লিখি, সেটি পদ্যাংশে রূপান্তরিত হবে, তাই না? এটা খুব স্বাভাবিক জিনিস একেবারে। তো সেক্ষেত্রে এখানেও তাই, গদ্যাংশকে একটা নির্দিষ্ট ছন্দে লেখা হয়েছে। ছন্দ বলতে কি? নির্দিষ্ট অক্ষরের ক্রম। তো এটা নির্দিষ্ট অক্ষর ক্রমে লিখলে সেটা একটা পদ্যের আকার নেয়। এবারে অনুষ্টুপ ছন্দে অক্ষর সংখ্যা কতগুলি মোট? একটি করে শ্লোকে দেখবেন 2টি করে লাইন হয়, অর্থাৎ 2 লাইনে শ্লোকগুলো লেখা হয়, 4টি লাইনে হতে পারে। তো অনুষ্টুপ ছন্দের যে শ্লোকগুলি সেগুলো মোটামুটি 2টি লাইনে থাকে। তো 2টি লাইনে, প্রত্যেকটি লাইনে কতগুলো করে অক্ষর থাকে? 16টি করে, অর্থাৎ 2টি লাইনে 16, 2, 32। অর্থাৎ অনুষ্টুপ ছন্দে তাহলে মোট অক্ষর সংখ্যা কতগুলি? 32, 32। ঠিক আছে? তো আমাদের এবারে কি করতে হবে, শ্লোক যখন আমরা পড়ব, আমরা পুরো শ্লোকটা একেবারে পড়া সম্ভব কিন্তু পড়বো না। শ্রুতি মাধুর্যের জন্য আমরা মধ্যে মধ্যে বিরাম নেব, অর্থাৎ মধ্যে মধ্যে মানে থামবো, থেমে থেমে পড়বো। কোথায় থামবো? অনুষ্টুপ ছন্দের শ্লোকের ক্ষেত্রে 32টি অক্ষর, আমরা 32কে 4 দিয়ে ভাগ করলে কতগুলো পাবো? 8। তাহলে 8টি করে অক্ষরের মাথায় গিয়ে আমরা থামবো। এই যে একটি করে শ্লোকে যতগুলি অক্ষর সংখ্যা হয়, সেটাকে যদি 4 দিয়ে ভাগ করা হয়, কটি অংশ পাওয়া যাবে? 4টি অংশ পাওয়া যাবে।
তো এই যে 4টি সমান অংশ পাওয়া যাবে, এই এক একটি অংশকে আমরা কি বলি, একটা টেকনিক্যাল টার্ম আছে, অর্থাৎ একটা পারিভাষিক শব্দে আমরা সেটা বলি কি, পাদ, পয় আকার দ। তাহলে কি জানা গেল, একটি শ্লোককে 4টি অংশে ভাগ করলে এক একটি অংশকে আমরা এক একটি পাদ বলি। কেমন? তো অনুষ্টুপ ছন্দে তাহলে একটি পাদে কতগুলো অক্ষর আছে? 32 ডিভাইডেড বাই 4, তাহলে কটা হবে? 8টি অক্ষর। একটি করে পাদে 8টি করে অক্ষর আছে। তো আমরা ওই 8টি করে অক্ষরের মাথায় গিয়ে থামবো। আচ্ছা, প্রথম যে শ্লোকটি আছে দেখুন, এখানে হ্রস্ব দীর্ঘের অভ্যাসের জন্য শ্লোকগুলো দেওয়া হয়েছে। তাহলে আমাদের লক্ষ্য এখন, প্রাথমিকভাবে আমাদের লক্ষ্য থাকবে যখন শ্লোক পড়বো আমরা চাইবো যে হ্রস্ববর্ণ যখন আসবে সেখানে আমরা একেবারে সময় নেবই না, মানে ওই বর্ণ থেকে আমরা পরের বর্ণে ইমিডিয়েট চলে যাব। যখন দীর্ঘ বর্ণ আসবে সেখানে আমরা একটু রেস্ট, মানে সময় নেব একটু আমরা। যেমন এই যে শ্লোকটা আছে দেখুন, আমরা কোথায় থামবো? বেদানাম সাম বেদস্মি, এখানে থামবো একবার। নেক্সট দেবানাম অস্মি বাসবহ, এখানে থামবো। নেক্সট ইন্দ্রিয়ানাম মনশ্চাস্মি, এখানে থামছি। ভূতানাম অস্মি চেতনা, এখানে থামছি। শ্লোক শেষ হচ্ছে। এবারে কি, শ্লোক পড়তে গেলে আমাদের একটা নির্দিষ্ট সুরে পড়তে বলতে, যেহেতু পদ্যাংশ, পদ্য কাব্য পড়তে গেলে একটা নির্দিষ্ট সুরে বলতে নির্দিষ্ট কোনো পার্টিকুলার সুর আছে এরকম না, কোনো না কোনো একটা সুর বা তালে পড়তে হবে। গদ্য কাব্যের মতো একেবারে রিডিং করে গেলে তো হবে না, একটা তালে ছন্দে পড়তে হবে, তবে শুনতে ভালো লাগবে। তো বলছি ওই যে থামাটা বললেন না, ওইটা আরেকবার প্লিজ রিপিট ওটা করবেন। আমি মানে শ্লোক যখন পড়ছি তখন আরেকবার বলে দিচ্ছি। তো সেক্ষেত্রে আপাতত আপনাদের ক্ষেত্রে এখন কি জানা, মানে যতটুকু জেনে রাখা দরকার, অনুষ্টুপ ছন্দে মোট 32টি অক্ষর একটি করে শ্লোকে, আমরা থামবো 8টি করে অক্ষরের মাথায় গিয়ে থামবো। তো এটার জন্য এই যে 8টি করে অক্ষরের মাথায় গিয়ে থামবো, তার জন্য আমাদের কাউন্ট করার দরকার নেই। এই যে আমরা একটা নির্দিষ্ট তালে ছন্দে পড়বো, সেই তাল এবং ছন্দ অনুসারে অটোমেটিক্যালি, মানে ওই সুরটা ঠিক আমাদের রপ্ত হয়ে গেলে অটোমেটিক্যালি আমরা কি করব, 8 নম্বর অক্ষরে গিয়েই থামবো। তবে আসলে ওই তাল ছন্দ বা সুরটা মানে তার সম্পূর্ণতাটা পাবে তখন। দেখুন প্রথম শ্লোকটা আমি পড়ছি। আচ্ছা, প্রত্যেকে মন দিয়ে শুনুন, আমি দুবার পড়ছি, আমি কাউকে ধরবো। আর আমি যখন পড়ছি আপনারা তখন মিউট করে দুবার ভালো করে শুনবেন। শোনার পরে মিউট থাকা অবস্থাতেই, কেউ আনমিউট করে দেবেন না, মিউট থাকা অবস্থাতেই আমার সাথে সাথে আবৃত্তি করবেন। নিজেদের যেখানে বসে আছেন সেখানে বসে আবৃত্তি করবেন। একজন আনমিউট করবেন যাতে আমি বুঝতে পারি, মানে আবৃত্তি করতে মানে শেষ হবে তো, মানে সেভাবে যাতে বুঝতে পারি, একজন আনমিউট করে রাখবেন। ঠিক আছে, আগে দুবার মন দিয়ে শ্লোকটা শুনুন। বেদানাম সামবেদস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। দেখুন এখানে একটা এসছে বিসর্গ। বিসর্গের প্রোনাউন্সিয়েশনটা কেমন করব আমরা, আমাদের স্টাডি ম্যাটেরিয়াল 2 ওখানে ডিটেলসে সবকিছুই আছে, দেখবো আমরা ওটা। আপাতত এখানে এসছে যেহেতু সামান্যভাবে আমরা জেনে রাখি। বিসর্গের উচ্চারণ আমরা কেমন করছি, হকার। ঠিক আছে, তাহলে বিসর্গ ইজ ইকুয়াল টু হ। এখন থেকে আমাদের মাথায় কি থাকবে, বিসর্গের উচ্চারণ হকারের মতো হবে, অর্থাৎ বিসর্গ ইজ ইকুয়াল টু হকার উচ্চারণের ক্ষেত্রে। তাহলে কেমন উচ্চারণটা হবে, ওয়াসাবাহ, ওয়াসাবাহ। ঠিক আছে, জাস্ট হ, বিসর্গের জায়গায় হ, ওয়াসাবাহ। দেখুন আরেকবার শুনুন, আর দেখুন দীর্ঘগুলো ভালো করে খেয়াল করছেন। দীর্ঘের সময় কিন্তু আমি সময় নিচ্ছি,
বেদানাম সা, এই পর্যন্ত দীর্ঘ আছে সবগুলো। নেক্সট মকারটা হ্রস্ব আছে, ওখানে সময় নেব না একদম। বেদানাম সামাবে, সামাবে, ময়ের ওখানে সময় যাবে না একদম, মর ওখানে একটু টাচ করেই তারপরে বে দীর্ঘ আছে, ওখানে গিয়ে সময় নেবো আবার। দো দীর্ঘ আছে, স্মি ওর হ্রস্ব আছে, ওখানে আমরা থামছি যেহেতু ওই অংশে স্মি, ওখানে গিয়ে থেমে যাচ্ছি, মানে ওখানে আর ওই হ্রস্ব দীর্ঘের খেয়াল রাখাটা হচ্ছে না, কিন্তু হ্রস্ব উচ্চারণ করেই থামবো। বেদানাম সামবেদোস্মি দেবানামস্মি বাসবঃ। আচ্ছা, এখানে যে বকারগুলো আছে, এই বকারগুলো যেহেতু বাংলা বকারে তো দুটো বকার আমরা একভাবেই লিখি, মানে পেট কাটা বো আলাদা করে আমরা তো আর ওটা লিপিতে দেখা যায় না, বোঝা যায় না। তো এখানে যে দুটি বকার আছে বাসবঃ, বা যতগুলো বকারই এখানে এসছে সবগুলোই কিন্তু অন্তস্থ ব। তাহলে আমরা অন্তস্থ বয়ের উচ্চারণটাই করব, বর্গীয় বয়ের উচ্চারণ কেউ করবো না, ঠিক আছে? বেদা নাম নয়, বে, ঠিক আছে? আচ্ছা, আমি আর একবার তাহলে পড়ছি, প্রত্যেকে মন দিয়ে শুনুন, তারপরে একজন আনমিউট করবেন, আবৃত্তি করবেন, তারপরে আমি দু একজনকে ধরবো এটা। বেদানাম সামবেদোস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। আচ্ছা, এবার কেউ একজন আনমিউট করুন। স্যার বলবো? আচ্ছা, যে কোনো, আচ্ছা দেবযানী ম্যাডাম, অন্য তাপসী ম্যাডাম, তাপসী ম্যাডাম মিউট করুন। বলবো? আমি বলবো? স্যার আচ্ছা, স্যার আমি দেবযানী ম্যাডাম একমাত্র আনমিউট হ্যাঁ থাকছে, হ্যাঁ বাকিরা স্যার সব মিউট করুন। বলি স্যার। আচ্ছা, তাপসী ম্যাডাম হ্যাঁ বলুন। আপনি স্পিকারটা অফ করুন। আচ্ছা, আচ্ছা, দেবযানী ম্যাডাম আপনি স্পিকারটা অন করুন। হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ। তো কেমন ভাবে হবে, আমি ওই এক একটি অংশ যেমন পড়ছি ওটা শোনার পরে আমার সাথে সাথে আবৃত্তি করবেন, মানে এইভাবে বেদানাম বেদোস্মি, সামবেদোস্মি আমি শুনবেন বেদানাম সামবেদোস্মি ম্যাডাম, শুনুন বেদানাং সামবেদোস্মি ম্যাডাম, একবার করেই বলবেন, মানে আমি স্টপ করব, তারপরে একবার করে বলবেন, তারপরের অংশটা আমি একবার বলবো, প্রত্যেকটি অংশ শুনে শুনে একবার করেই রিপিট করবেন। আচ্ছা স্যার। একবার, ঠিক আছে? প্রত্যেকে তাহলে সেভাবে করুন, মানে ম্যাডামের যেহেতু ভয়েসটা শোনা যাবে, তো আপনারা সেভাবে ওই একসাথে প্রত্যেকে করুন, মিউট করেই করুন। বেদানাম সামবেদোস্মি বেদানাং সামবেদোস্মি দেবানামস্মি বাসবঃ দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি। আচ্ছা, মনশ্চা দীর্ঘ আছে ওটা, হ্যাঁ স্যার, তাহলে সরি স্যার। ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি। শুনে করুন, আরেকবার বলছি। ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। ভূতানামস্মি চেতনা। আচ্ছা, ভূতানা, নাটা দীর্ঘি আছে, তাহলে দীর্ঘ করতে হবে। ভূতানামস্মি চেতনা। দেখুন ম্যাডাম, এখানে প্রত্যেকে খেয়াল করুন, ভূতানা এই পর্যন্ত দীর্ঘ আছে,
নেক্সট দুটি যে অক্ষর আছে মস্মি, দুটো হ্রস্ব আছে। তো আমাদেরকে ঠিক যখন আমরা চ্যান্টিং করব এই জিনিসটা খেয়াল করতে হবে যে একটি শব্দের শেষ অক্ষর যদি হ্রস্ব হয়, এখানে যেমনটা আছে ভূতানাম अस्मि হ্রস্ব আছে, পরের ওয়ার্ড রয়েছে চেতনা। তো এখানেও আমাদের ওই একই বিষয়টা মেনটেন করতে হবে, যেমনটা একটি শব্দের ক্ষেত্রে আমরা হ্রস্ব দীর্ঘের ক্ষেত্রে করছি। যেমন দেবানামস্মি, আমরা ওখানে কি করছি দেবানামস্মি, মানে ময়ের পরে কিন্তু স্মিটা ইমিডিয়েট করছি। তো ওখানে আমরা স্মিয়ের পরে ঠিক বাটাও ইমিডিয়েটই বলবো, মানে ওখানে যে একটা শব্দ শেষ হচ্ছে বলে একটু সময়টা নেওয়া ওই রকম কিছু করা যাবে না। হ্রস্বের পরে যদি দীর্ঘ আসে সেটা একটা পার্টিকুলার শব্দের মধ্যে আসতে পারে, পার্টিকুলার শব্দের মধ্যে হ্রস্বের পরে দীর্ঘ আসতে পারে, একটা পার্টিকুলার শব্দের শেষে হ্রস্ব আছে তারপর একটা ওয়ার্ড দীর্ঘ দিয়ে শুরু হচ্ছে। উভয় ক্ষেত্রেই আমরা কি করব, একইভাবে উচ্চারণ করব। মানে ভূতানামস্মি ওটা শেষ হচ্ছে বলে ওখানে একটু সময় নিয়ে তারপরে যে এরকম বলবো, এরকম না, ইমিডিয়েট হবে সবকিছু। ভূতানামস্মি চেতনা, ঠিক আছে? भूतानामस्मि चेतना भूतानामस्मि चेतना আপনি ওই নাটা দীর্ঘ আছে ওখানে সময় নিতে হবে। ভূতানামস্মি চেতনা, भूतानामस्मि चेतना এখন ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের জিনিসটা করতে হবে। আচ্ছা, এবারে পুরো শ্লোকটা প্রত্যেকে, আমি পুরো শ্লোকটা বলছি, পুরো শ্লোকটা না, প্রথম লাইনটা বলছি। প্রথম লাইনটা বলার পরে প্রত্যেকে আবৃত্তি করুন। দেবযানী ম্যাডাম যেমন আনমিউট রয়েছেন তেমন থাকুন। মানে এটা আমরা স্টেপ বাই স্টেপ এইভাবে করব। প্রথম হচ্ছে একটি করে পাদ, তার আবৃত্তি, তারপরে দুটি পাদ মানে একটি লাইন তার আবৃত্তি, নেক্সট পুরো শ্লোকটি অর্থাৎ দুটি লাইন পুরো শ্লোকটি তার আবৃত্তি। তাহলে আমরা প্রথম অংশটি করেছি, এবার দ্বিতীয় অংশ হচ্ছে প্রথম লাইনটা, মানে একটি করে লাইন। বেদানাম সামবেদোস্মি দেবানামস্মি বাসবঃ। ম্যাডাম বলুন। वेदानां समवेदस्मि देवानामस्मि वासवः ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना আচ্ছা, এবারে পুরো শ্লোকটি আমি বলবো, প্রত্যেকে পুরো শ্লোকটি বলবেন। বেদানাম সামবেদোস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম मनश्चास्मि ভূতানামস্মি চেতনা। বলুন পুরো শ্লোকটি বলুন প্রত্যেকে। वेदानां समवेदस्मि देवानामस्मि वासवः इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना আচ্ছা, বেশ ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, তো প্রত্যেকে তাহলে আশা করি আবৃত্তি করেছেন। আচ্ছা, সুরজিৎ বাবু বলবেন কিছু? স্যার হ্যাঁ বলুন। স্যার আমি বলছি, শুনতে পাচ্ছেন স্যার?
বলছি আজকে না আমার স্কুলে 75 ইয়ার্স সেলিব্রেশন ছিল, আমি ফিরছি ওখান থেকে। আমি আছি, শুনছি, আমি অন দা ওয়ে জন্য। আচ্ছা দেখুন, প্রত্যেকেই হচ্ছে এখানে কর্মব্যস্ত মানুষ, মানে সবাই আমরা, তো সেক্ষেত্রে যদি যেহেতু ক্লাসটা আমাদের ওয়ার্কিং ডেতেই হচ্ছে বুধবার, বুঝতে পারছি স্যার, তো আজকে প্লিজ সেক্ষেত্রে একটু আমায় যদি একটু ক্ষমা ঠিক করেন। আছে, অসুবিধা, আমি বলছি শুনুন আগে, যদি কোনো এমার্জেন্সি এরকম সিচুয়েশন থাকে, আমাদের ক্লাসের তো ইউটিউব লিঙ্কও দেওয়া হচ্ছে, সবকিছু ইউটিউব আপলোড করা হচ্ছে। নেক্সট আমি সোসাইটি পাঠিয়ে দিচ্ছি পুরোটার স্টাডি মেটেরিয়াল হিসেবে। তো যদি কোনো এমার্জেন্সি থাকে আপনারা সেদিন ক্লাসটা একটু আমাকে বলে মিস করতে পারেন, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে স্যার, ওকে স্যার। ঠিক আছে, বেশ বেশ। আচ্ছা হরেন্দ্রবাবু বলুন। হ্যাঁ স্যার, বলছি যে হর্ষস্বর দীর্ঘস্বরটা একটু গুলিয়ে যাচ্ছে, একটু ক্লিয়ার করে দেবেন? আচ্ছা আচ্ছা, আপনি বলুন, মানে হ্রস্ববর্ণ কোনগুলি? আমাদের যে স্বরবর্ণ আছে, স্বরবর্ণমালা, হ্যাঁ হ্যাঁ। সেই স্বরবর্ণের মধ্যে হ্রস্ববর্ণ কোনগুলি? হর্ষবর্ণ হলো অ, ও, ও, রি। হ্যাঁ, আর আপনি ইকারটা বাদ দিয়েছেন। হ্যাঁ, অ, ও, ইকার, সরি, ইকার। অকার, হ্রস্ব ইকার, হ্রস্ব উকার আর হ্রস্ব রিকার। হর্ষ রিকার। এই চারটি বর্ণকে বাদ দিলে বাকি সমস্ত বর্ণই দীর্ঘ বর্ণ। দীর্ঘবর্ণ। তো আমাদের কি করতে হবে? ব্যঞ্জন বর্ণের সঙ্গে ঠিক যে স্বরবর্ণ আসবে, তাহলে সেক্ষেত্রে দীর্ঘ বর্ণ আসলে দীর্ঘ উচ্চারণ হবে, আর হ্রস্ব বর্ণ আসলে হ্রস্ব উচ্চারণ হবে, মানে কম সময়। ওকে, থ্যাংক ইউ স্যার। দীর্ঘ হলে বেশি সময়, হ্রস্ব হলে কম সময়, এতটুকু প্রত্যেকে। এখন কিন্তু কেউ যারা অভ্যাস করছেন, নতুন নতুন আমরা অভ্যাস করছি, তো কেউই শ্লোকগুলো খুব দ্রুততার সাথে পড়তে যাবেন না, ধীরে ধীরেই পড়বেন। প্রথম দিকে কেউ স্পিডে পড়তে যাবেন না, অসুবিধা। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা বেশ। আমার যে প্রথম লাইনটা আরেকবার। আচ্ছা ঠিক আছে। বেদানাম সামবেদোস্মি দেবানামস্মি বাসবঃ। আচ্ছা, এবার আমি কয়েকজনকে ধরবো, আচ্ছা দেখি কারা নিজেরা বলতে চাইছে। স্যার আমি বলবো, একবার হচ্ছে না। হ্যাঁ ম্যাডাম বলুন। বেদানাম সামবেদস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ঠিকই হয়েছে মোটামুটি প্রথমে। আচ্ছা বাসুদেব বাবু বলুন। বাসুদেব মাহাতো, আপনার স্পিকারটা অফ আছে। বেদানাং সামবেদস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। আচ্ছা, আপনাকে একটু আগেই বললাম, মানে সবাইকেই বললাম যে আমরা প্রথম দিকে কি করব, শ্লোকগুলো অত্যন্ত ধীরে ধীরে পড়বো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে যতটা ধীরে পড়া যায়। আর ধীরে পড়তে গিয়ে আমরা কোন জিনিসটা খেয়াল রাখবো, যে দীর্ঘগুলোর জন্য আমরা, দীর্ঘ বর্ণের জন্য আমরা সময় নিচ্ছি, হ্রস্ব বর্ণের জন্য সময় নিচ্ছি না। আপনি দীর্ঘ বর্ণের জন্য কোনো সময় নেননি, দীর্ঘ হ্রস্ব সব একসাথেই, মানে খুব স্পিডে পড়েছেন বলে দীর্ঘ হ্রস্ব বোঝা যায়নি। আপনি শ্লোকটা ধীরে ধীরে পড়ুন একদম, আর দীর্ঘ বর্ণগুলো দীর্ঘ করুন, মানে বেশি সময় নিয়ে উচ্চারণ করুন। ঠিক আছে, বলুন। বেদানাং সামবেদস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি ভূতানাস্মি চেতনা। আচ্ছা ঠিক আছে, এখন অনেকটাই বেটার হয়েছে।
ঠিক আছে, মানে এভাবে ধীরে ধীরে পড়বেন, হ্যাঁ, একেবারে প্রথম দিকে দ্রুত কেউ পড়তে যাবেন না। আমি কি একটু বলতে পারি? আচ্ছা, হ্যাঁ, বলুন বলুন। বেদানাং সামবেদস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাং মনশ্চস্মি ভূতানস্মি চেতনা। আচ্ছা, বাহ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট তাপসী ম্যাডাম বলুন। তাপসী ম্যাডাম, আপনার স্পিকারটা অফ আছে। টিকাটা অফ আছে, আচ্ছা ঠিক আছে। বেদানাং সামো বেদস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। আচ্ছা, ঠিক আছে। নেক্সট গার্গী ম্যাডাম বলুন। वेदानां सामवेदस्मि देवनामस्मि वासवः इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना। আচ্ছা, বেশ, ঠিকঠাকই হচ্ছে। ঠিক আছে, একটু ধীরে ধীরে বলবেন, প্রত্যেকেই ভালো বলছেন, প্রথম দিকে খুব সুন্দর বলছেন সবাই। আচ্ছা, নেক্সট যোগমায়া ম্যাডাম। वेदानां वेदस्मि देवानामस्मि वासवः इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना। আচ্ছা, ঠিক আছে। অনুসারের উচ্চারণে একটু সমস্যা হয়েছে, আমাদের এখন শেখাও হয়নি। হ্যাঁ, ওটা আমরা স্টাডি চ্যানেলে শিখবো ম্যাডাম, তখন অসুবিধা হবে না। ঠিক আছে, এখন আপনি বাংলাতে যেমন হয় তেমন স্যার বলছেন। স্যার একটা প্রশ্ন আছে, আচ্ছা, এখানে বলুন। অনুস্বরের যে উচ্চারণটা ওটা কি ময়ের সাউন্ড আসবে? হ্যাঁ হ্যাঁ, অনুসারের উচ্চারণ আমরা মকারের মতোই করবো, যেমন আমরা বললাম বিসর্গ আচ্ছা, ইজ ইকুয়াল টু ম, বেদানাম, ঠিক একই হ্যাঁ, রকম ভাবে অনুসার ইজ ইকুয়াল টু ম। ম, ওকে, এভাবেই আমরা করবো। আচ্ছা, আর কেউ বলবেন? হবে না স্যার? স্যার আমি কি বলতে পারি একটু? আচ্ছা, হরেন্দ্র বাবু, আপনি বাবার স্পিকারটা অন করছেন কেন? ওহো, বলছি এগুলো কি রেকর্ড করে পাঠাতে হবে, মানে এগুলোর কি হোম স্টার্ট থাকবে তো? হ্যাঁ, আপনাদেরকে যখন হোম টাস্ক দেওয়া হবে তখন আপনাদেরকে যেমন রেকর্ড করে যেমন পাঠাচ্ছেন সেরকম ভাবে হোম টাস্ক পাঠাতে হবে। এবং এগুলো আমি স্টাডি মেটেরিয়াল হিসেবে আমি এগুলো ভয়েস মেসেজও পাঠিয়ে দেবো, শ্লোকগুলোর একটা ভয়েস নোট পাঠিয়ে দেবো, ইউটিউবেও থাকবে। ঠিক আছে, আপনারা যখন খুশি শুনতে পারেন, অসুবিধা হবে না। আচ্ছা, নেক্সট কে বলবেন? সুতপা ম্যাডাম বলুন। वेदानां सामवेदस्मि देवानामस्मि वासवः इन्द्रियाणां मनश्चस्मि भूतानामस्मि चेतना। আচ্ছা, বাহ, ঠিক আছে। নেক্সট দীপান্বিতা ম্যাডাম বলুন। वेदानां सामवेदस्मि देवानामस्मि वासवः इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কি বলবেন? নিত্যানন্দ বাবু বলুন। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। वेदानां सामवेदस्मि देवानामस्मि वासवः इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना। আচ্ছা, বাহ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা স্যার আমি কি বলবো? হ্যাঁ, বলুন বলুন। আচ্ছা,
বেদানাম সামবেদাস্মি বেদানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানাস্মি চেতনা। আচ্ছা, ঠিক আছে। নেক্সট বিশ্বজিৎ বাবু বলুন। বিশ্বজিৎ মাহাতো, আমার স্পিকারটা অফ আছে। হ্যাঁ বলুন, এখন বলুন। वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासवः इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना। আচ্ছা, ঠিক আছে। নেক্সট স্পন্দিতা ম্যাডাম বলুন। হ্যাঁ স্যার, আমার একটু কাশি হয়েছে, তো আমি একটু চেষ্টা করছি। বলুন। वेदानाम सामवेदोऽस्मि देवानामस्मि वासवः इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আজকে একটু স্টাডি মেটেরিয়াল 2, ওখানে আমাদের কিছু কিছু এরকম মানে যেমন আমরা প্রথম ক্লাসে শুধুমাত্র কয়েকটা অক্ষরের উচ্চারণ কিভাবে করতে হয়, হ্রস্ব দীর্ঘের যে বিষয়টা, এগুলো আলোচনা হয়েছে। এরপরে আরো কিছু কিছু টেকনিক্যাল যেমন মানে জিনিস, যেমন অনুস্বার, বিসর্গ, এগুলির উচ্চারণ কেমন হবে। এছাড়াও আরো কিছু কিছু টেকনিক্যাল ওয়ার্ড মানে অক্ষর যেগুলো আছে এখানে আমাদের সংস্কৃতে, সেগুলোর উচ্চারণ কেমন হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের স্টাডি মেটেরিয়াল 2, সেখানে সবকিছু আছে। তো ওটার আমরা কিছুটা অংশ আজকে দেখব। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখো। ঠিক আছে। আচ্ছা, কি হয়েছে মানে লেখা আছে যে বর্ণশুদ্ধির বিষয়ে অবধেয় কিছু বিষয়। তো আমরা প্রথম থেকে এটাই দেখে আসছি, আমাদের একটা বর্ণের শুদ্ধ উচ্চারণ কেমন ভাবে করতে হয় সেগুলোই দেখছি আমরা। প্রথম স্টাডি মেটেরিয়াল আমরা কি দেখেছি, হ্রস্ব দীর্ঘের উচ্চারণ কেমন ভাবে করতে হয়, বা কয়েকটি নির্দিষ্ট ব্যঞ্জন বর্ণ সেগুলোর উচ্চারণ আমাদের কেমন হয়, অর্থাৎ নির্দিষ্ট ব্যঞ্জন বর্ণের উচ্চারণ যেন আমাদের নির্দিষ্ট উচ্চারণ স্থান দিয়েই করা হয়, অর্থাৎ যে বর্ণের যেটি উচ্চারণ স্থান, সেই বর্ণটি যদি সেই উচ্চারণ স্থান দিয়েই আমরা উচ্চারণ করি, তবেই সেটি সেই বর্ণের শুদ্ধ উচ্চারণ বলে বিবেচিত হবে। তো সেই যে কয়েকটি ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে আমাদের মানে বাংলা ভাষাতে আমরা সেটা করে থাকি না, কিন্তু সংস্কৃতে আমাদের সেগুলো করতে হবে, সঠিক জায়গাতে উচ্চারণটা করতে হবে, সেগুলো আমরা দেখেছি, প্রথম স্টাডি ম্যাটেরিয়ালে দেখেছি। আজকে আরো কিছু বিষয় টেকনিক্যাল কিছু জিনিস, যেমন প্রথম হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণ। আচ্ছা, অল্প প্রাণ মহাপ্রাণ বলতে প্রাণ মানে এখানে কি, প্রাণ মানে এখানে হচ্ছে বায়ু, অর্থাৎ আমরা যখন কোনো বর্ণ উচ্চারণ করছি সেক্ষেত্রে আমাদের একটা শক্তির প্রয়োজন হচ্ছে। তো সেই শক্তিটা আসলে কি, সেটা শক্তিটা বলতে বায়ু, বাতাস। উচ্চারণ করতে গেলে আমাদের একটা বায়ু বা বাতাসের প্রয়োজন হয় বর্ণের উচ্চারণে। তো সেই বায়ু যদি বেশি পরিমাণে লাগে তাহলে সেটি মহাপ্রাণ বর্ণ, অল্প পরিমাণে লাগলে সেটি অল্প প্রাণ বর্ণ। তো স্বাভাবিকভাবে আমরা দেখি যে যদি আমরা ক বর্গকে উদাহরণ হিসেবে নিই, ক বর্গের প্রথম, তৃতীয় এবং পঞ্চম নিজেরা উচ্চারণ করে দেখুন, এই তিনটি বর্ণ উচ্চারণ করতে কিন্তু আমাদের তুলনামূলকভাবে মানে কষ্ট কম হয়, কিন্তু বাকি দুটি বর্ণ উচ্চারণ করতে, অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ উচ্চারণ করতে আমাদের একটু হলেও বেশি কষ্ট হয়। মানে ওই যেন মনে হয় যেন আমাদের শরীরের মানে চেষ্টাটা বেশি লাগছে, চেষ্টা প্রযত্ন এগুলো বেশি লাগছে। দেখুন ক, খ, মানে
গ, ঘ, ঙ, তাই না? প্রত্যেকে দেখুন, উচ্চারণ করে দেখুন। দ্বিতীয় এবং চতুর্থ বর্ণের ক্ষেত্রে একটু হলেও বেশি ওই প্রাণ লাগছে, অর্থাৎ চেষ্টা বা কষ্ট একটু বেশি হচ্ছে। তো এখন এই বিষয়টি এখানে ইনক্লুড করার প্রয়োজন কি? মহাপ্রাণ বর্ণের উচ্চারণ যদি আমরা অল্প প্রাণ বর্ণের মতো করে দিই, অর্থাৎ অল্প প্রাণ বর্ণে যেরকম কম কষ্ট হচ্ছে বা কম বায়ু লাগছে, কম প্রাণ লাগছে, ক, ঠিক একই রকম ভাবে যদি ক্ষয়ের উচ্চারণ করি, খ, মানে ওটা ঠিক না। ঠিক আছে, আমাদের চেষ্টা থাকবে কি একেবারে খুব লাউডলি, খুব সচেতন থেকে আমরা ক, খ, গ, ঘ, ঙ এরকম যখন বলছি, সেক্ষেত্রে খ এবং ঘয়ের ক্ষেত্রে যেন ক, গ এবং ঙর তুলনায় একটু বেশি প্রাণ লাগছে, এটা খেয়াল রাখতে হবে। তার জন্য এমনটা করতে বলা হচ্ছে না কাউকে যে আপনারা একেবারে ক, খ মানে জোর করে একটা বেশি কষ্ট করে বলবেন, এমনটা করার প্রয়োজন নেই। খুব স্বাভাবিকভাবে উচ্চারণ করবেন। স্বাভাবিক উচ্চারণ করবেন, যে উচ্চারণটা হবে ওটা ন্যাচারাল, যে উচ্চারণটা করবেন সেটাই ঠিক আছে। কিন্তু কেউ তার বিপরীত করবেন না এভাবে যে কয়ের মতো করে, মানে ক্ষয়ের ক্ষেত্রে যতটা স্বাভাবিক যত্ন লাগে আমাদের, স্বাভাবিক যতটা প্রাণ দিতে হয় তার থেকে কম প্রাণ দিয়ে একটা মানে কি বলবো, একটা মানে ঘুমিয়ে পড়ে একটা খকারের উচ্চারণ, ঘুমিয়ে পড়ে একটা ঘকারের উচ্চারণ করবেন। স্বাভাবিক উচ্চারণ যেমন হয় তেমনটাই করবেন। স্বাভাবিকের থেকে কম কষ্ট মানে প্রাণ দিয়ে উচ্চারণ করলে সেটি ভুল। মানে ক, খ, গ, ঘ, ঙ। তাহলে আমাদের জানতে হবে তাহলে মহাপ্রাণ বর্ণ কোনগুলি, অল্প প্রাণ বর্ণ কোনগুলি। এখানে সবগুলো জানার প্রয়োজন নেই, আমরা বর্ণমালা জানি। তো বর্ণমালার কোনো একটি জানলে, মহাপ্রাণ জানলে বাকিগুলি অল্প প্রাণ, অল্প প্রাণ জানলে বাকিগুলি মহাপ্রাণ। তো মহাপ্রাণের সংখ্যাটা যেহেতু কম, তাই জন্য মহাপ্রাণটা জানাটাই ভালো। মহাপ্রাণ কোনগুলো? প্রত্যেকটি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ, আর উষ্ম বর্ণ যেগুলি আছে, অর্থাৎ 3টি সকার এবং হকার, এই কটি বর্ণ হচ্ছে মহাপ্রাণ বর্ণ। দেখুন প্রত্যেকে দেখুন, খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, থ, ধ, ফ, ভ, স, 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 হ। এই বর্ণগুলো উচ্চারণ করতে একটু মানে অল্প প্রাণ বর্ণের তুলনায় স্বাভাবিকভাবেই একটু বেশি কষ্ট হয়। তো ওই জন্য এগুলোকে আমরা কি বলছি, মহাপ্রাণ বর্ণ। আমাদের চ্যান্টিং এর সময় যেন এই বিষয়টি বজায় থাকে। আচ্ছা, দ্বিতীয় যে অংশটি আছে জিহ্বামূলীয় এবং উপধ্মানীয়, এই অংশটি আমরা পরে দেখছি। এটি হচ্ছে বিসর্গের একটি মানে প্রকার। তাই জন্য তার আগে আমরা কি দেখবো, বিসর্গের উচ্চারণটা আমরা আগে দেখব। আচ্ছা, বিসর্গের উচ্চারণ কেমন ভাবে বলা হয়েছে? স্বাভাবিকভাবেই বিসর্গের উচ্চারণ আমরা হকারের মতো করব। আমরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। তো পশ্চিমবঙ্গের থেকে আমরা যখন ক্লাস 7-8-এ অল্প বিস্তর সংস্কৃত পড়েছি, বা পরবর্তীকালে যারা গ্র্যাজুয়েশনে এমএতে সংস্কৃত পড়েছেন, তারা দেখবেন পশ্চিমবঙ্গে কিন্তু বিসর্গের উচ্চারণটা একটা কেমন ভাবে করা হয়, মানে বিসর্গ আসলো মানে বিসর্গের জায়গায় আমাদের সমস্ত মানে শরীরের সমস্ত শক্তি ক্ষয় করে দেওয়ার মতো একটা উচ্চারণ করা হয়। কিরকম? রাম, এরকম মানে একটা প্রচন্ড শক্তি ক্ষয় করে দিয়ে রাম, রামৌ, রামা, এরকম। তো এটা কি, এটা পশ্চিমবঙ্গের একটা পরম্পরা। বিসর্গের উচ্চারণটা পশ্চিমবঙ্গে এভাবেই বেশিরভাগ মানুষ করে থাকেন। তো এটা ভুল না। এটি বর্ণের উচ্চারণ হচ্ছে পারম্পরিক, যে সম্প্রদায়ে বা কোনো একটি পার্টিকুলার রিজিয়নে অঞ্চলে, যেমন আমাদের আঞ্চলিক ভাষা যেরকম হয়, বাংলা ভাষার অনেক আঞ্চলিক বিভাগ পাওয়া যায়। তো সেক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রেও তাই, বিসর্গের উচ্চারণের ক্ষেত্রেও আমরা সারা ভারতবর্ষে এরকম অনেক আঞ্চলিক প্রভেদ দেখতে পাবো।
ওই জন্য কোনোটি ভুল না, কিন্তু হকার করলে কি এটিও একটি পরম্পরা, বিসর্গের উচ্চারণটা হকারের মতো করে করা, এটাও একটা পরম্পরা। এটা করলে কি হয়, শুনতে ভালো লাগে, ওই রকম একটা মানে শুনতে বাজে লাগে না, শুনতে খুব সুন্দর লাগে। রামহা, রামৌ, রামাহা, শুনতে সুন্দর লাগে, আমাদের উচ্চারণ করতেও আমাদের আনন্দ লাগে। ঠিক আছে, তো আমরা তাহলে বিসর্গের উচ্চারণটা কেমন করব? স্বাভাবিকভাবে হকারের মতো করব। তো এখন এখানে যে বিষয়টি অবধেয়, দেখুন বিসর্গ সর্বদাই কোনো না কোনো স্বরবর্ণের পরেই আসবে। এরকম কি কখনো স্থিতি দেখা যাবে একটা, মানে যে একেবারে ব্যঞ্জন বর্ণের পরেই বিসর্গ এসছে? ব্যঞ্জন বর্ণ মিন্স কেবল ব্যঞ্জন বর্ণ, কোনো রকম স্বরবর্ণ ছাড়া। যেমন রামহা, এখানে আসলে বিসর্গটা কার পরে আছে? অকারের পরে আছে। র, আ, ম, অ, তারপরে বিসর্গ আসছে। তাহলে কেবল ব্যঞ্জন বর্ণের পরে বিসর্গ আসাটা কখনোই সম্ভব না, তাই তো? তো বিসর্গ স্বাভাবিকভাবেই কোনো না কোনো স্বরবর্ণের পরেই আসবে, এটি নিশ্চিত। তো বিসর্গ যে স্বরবর্ণের পরে আসবে, আমাদের কাজ হবে উচ্চারণের ক্ষেত্রে কি করা, যে স্বরবর্ণের পরে বিসর্গটি আসছে, বিসর্গের জায়গায় আমরা হকার নেব। আর হকারের পরেও, হকার যেহেতু ব্যঞ্জন বর্ণ, কেবল ব্যঞ্জন বর্ণের উচ্চারণ করা আমাদের সাধ্যের বাইরে, ওই জন্য কোনো না কোনো স্বরবর্ণ তার সাথে যুক্ত করেই, অর্থাৎ হকারের সাথে কোনো না কোনো স্বরবর্ণ যুক্ত করেই উচ্চারণটি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা বিসর্গের জায়গায় হকার নেওয়ার পরে হকারের সাথে কোন স্বরবর্ণ যোগ করে উচ্চারণ করব, সেটি নির্ভর করবে বিসর্গটি কোন স্বরবর্ণের পরে এসছে তার উপরে। ঠিক আছে, আচ্ছা। তো বিসর্গের পূর্বে যে স্বরবর্ণ থাকবে, বিসর্গের জায়গায় হকার বসিয়ে হকারের পরে ঠিক পূর্বে যে স্বরবর্ণ আছে বিসর্গের, সেই স্বরবর্ণটা যুক্ত করে উচ্চারণ করতে হবে। দেখুন এখানে এই অংশটি লেখা আছে, এখানে বিসর্গের উচ্চারণ হকারের মতো হবে। যেমন রামহা, এখানে উচ্চারণটি হবে রামহা, অর্থাৎ উচ্চারণের যেটি স্পেলিং সেটি কেমন দাঁড়াচ্ছে? রামহা। অর্থাৎ যে স্বরবর্ণের পরে বিসর্গ থাকবে, বিসর্গের স্থানে হকার বসিয়ে হকারের পরে সেই স্বরবর্ণটি যুক্ত করে উচ্চারণ করতে হবে। যেমন রামহা, এখানে অকারের পরে বিসর্গ আছে, তাই হকারের সাথে অকার যুক্ত হয়ে রামহা এরকম উচ্চারণ হবে। হরিহি, এখানে ইকারের পরে বিসর্গ আছে, তাই হকারের সাথে ইকার যুক্ত হয়ে হরিহি এরকম উচ্চারণ হবে। বিষয়টি বোঝা গেছে? আচ্ছা, বলছি কি, এই যে রাম, এখানে অকারের পরে বিসর্গ মানে রামের সাথে ওই অকার বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ঠিক হরিহি এখানে কি হয়েছে? ইকারের পরে আছে বলে আমরা হকারের সাথে ইকার নিয়েছি, হরিহি এরকম। যদি একই রকম ভাবে সাধু শব্দের ক্ষেত্রে উকার আছে, তাহলে উচ্চারণটি কেমন হবে? সাধু বিসর্গ আছে, উচ্চারণটি কেমন দাঁড়াবে তাহলে? সাধু, সাধু হু, ঠিক আছে, সাধু হু। আচ্ছা, এরপরে আর কি পড়ে আছে? একার নিন। ধরুন হরে হে, একার আছে, হরে তারপরে বিসর্গ আছে, উচ্চারণটা কেমন হবে? হরে হে হে, না, হরে উবার হকার হবে না, হরে হে হে না, হরে হরে হে, হরে হে, হরে হে। আচ্ছা, এবার ধরুন ঐকার আছে, যেমন হয় না রামই বিসর্গ আছে, রামই বিসর্গ,
উচ্চারণটি কেমন হবে? রামই হই। রামাহৈ রামাহৈ রামই রামাহৈ হই, তাই তো? রামৈহি ঠিক আছে, কেমন? এখানে একটু ব্যতিক্রম হবে। রামৈহি রামৈষি। তাহলে ব্যতিক্রমের জায়গা কোন দুটি? ঐকার এবং ঔকার। এটা আর একবার রিপিট করুন না প্লিজ। হ্যাঁ, আমি রিপিট করছি। এই যে মানে স্বাভাবিক যে নিয়মটি, যে বিসর্গের পূর্বে যে স্বরবর্ণ থাকবে, বিসর্গের স্থানে হকার বসিয়ে হকারের পরে ঠিক পূর্বের স্বরবর্ণ যোগ করে উচ্চারণ করতে হবে, এটি স্বাভাবিক নিয়ম। এটির ব্যতিক্রম কোথায়? ঐকার এবং ঔকার, এই দুটি বর্ণের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হবে না। ঐকার এবং ঔকারের ক্ষেত্রে কি হবে? ইকার এবং উকারই আসবে। যেমন হরে হে, একারের ক্ষেত্রে আমরা তাই করছি, হরে হে স্বাভাবিক নিয়ম যেটা আছে। ঐকার যখন আসছে রামই, তখন আমরা কি করছি? হি। রামই হই এরকম না, রামই হি। যেহেতু এটি ব্যতিক্রম, স্বাভাবিক নিয়মটি এখানে প্রযোজ্য হচ্ছে না। একই রকম ভাবে যখন ওকার আসছে, ধরুন সাধো, তারপরে বিসর্গ আসছে, তখন কিন্তু স্বাভাবিক নিয়ম যেমন আছে সাধো হো এরকমটি উচ্চারণ হবে। যখন ঔকার হবে, যেমন গৌ গ ঔকার বিসর্গ আছে, তখন উচ্চারণটি কেমন হবে? গৌ হৌ এরকম না, গৌ হু উকার আসবে। তাহলে দেখুন, ভালো করে দেখুন কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে। আমি প্রথম থেকে প্রত্যেকটা স্বরবর্ণের ক্ষেত্রে বলে দিচ্ছি। রামঃ হরিহি সাধুহু হরেহ রামৈহি সাধোহ গৌহু। এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার? কোনো মানে সংশয় নেই কারো? দুটো ক্ষেত্রে ব্যতিক্রম, ঐকার এবং ঔকার। ঐকারের জায়গায় হচ্ছে ইকার আসছে, আর ঔকার থাকলে উকার আসছে। এর বাইরে যে স্বাভাবিক নিয়ম যেটা আছে, বিসর্গের পূর্বের স্বরবর্ণটি যোগ করতে হবে হকারের সাথে, সেটি প্রযোজ্য থাকছে। স্যার একটা ঔকারের একটা এক্সাম্পল বলুন। ঔকার যেমন বললাম, গরু শব্দের ক্ষেত্রে সংস্কৃতে গৌ শব্দ আছে, গো শব্দ, সেটি কেমন হয়? গৌ গ ঔকার বিসর্গ, তাহলে তার উচ্চারণটি কেমন হবে? গৌ হু। গৌহু, ঠিক আছে, ঠিক থ্যাংক ইউ। আছে? হ্যাঁ স্যার। ঔকারটা হু হবে আর ঐকারটা ঐকারটা ইকার ই হবে, ই হবে। ই। আচ্ছা, তো এটি হচ্ছে বিসর্গের স্বাভাবিক উচ্চারণ। আচ্ছা, এই যে বিষয়টি বলা হলো, বিসর্গের এই যে উচ্চারণের যে ব্যাপারটা, এটা কখন হবে? যখন বিসর্গটি স্বাভাবিক অবস্থায় আছে, অর্থাৎ বিসর্গের কোন রকম সন্ধি করা হবে না তখন। ঠিক আছে, আমরা জানি সন্ধি বলে একটা বিষয় আছে। সন্ধি হলে কি হয়? সন্ধি হলে বর্ণের স্বরূপ পরিবর্তিত হয়ে যায়, তাই তো? দুটি বর্ণের মধ্যে যখন সন্ধি করা হয়, তখন সেই দুটি বর্ণ যুক্ত হয়ে একটা নতুন বর্ণ হতে পারে। দুটো বর্ণের মধ্যে কোনো একটি বর্ণই পরিবর্তিত হবে, একটি বর্ণ অক্ষত থাকবে, এরকম হতে পারে, তাই না? দুটো সিচুয়েশন হতে পারে। সন্ধি হলে পরে সন্ধি সর্বদা দুটি বর্ণের মধ্যেই হবে। তো দুটি বর্ণের মধ্যে যখন সন্ধি হয়, সন্ধির রেজাল্ট দুরকম আসতে পারে। একটি হচ্ছে দুটো বর্ণ মিলে একটা নতুন বর্ণ হলো, অর্থাৎ দুটো বর্ণই চেঞ্জ হয়ে যাচ্ছে, হয়ে একটা বর্ণ হচ্ছে, এরকম হতে পারে। অথবা দুটি বর্ণের একটি বর্ণ চেঞ্জ হচ্ছে, আরেকটি বর্ণ চেঞ্জ হচ্ছে না, তাই তো? এটা কি মানে হ্যাঁ স্যার।
একটা এক্সাম্পল বলুন, তাহলে আরো ইজি হবে। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল বলছি। ধরুন বিদ্যালয়ः, বিদ্যা আলয়ः। এখানে কি হচ্ছে, আকার এবং আকার, দুটি আকার যুক্ত হয়ে কি হচ্ছে, একটি আকার হচ্ছে, তাই তো? আচ্ছা, এখানে জিনিসটা স্পষ্ট হবে না, একটু সংশয় হতে পারে আপনাদের, যে নতুন বর্ণ তো হচ্ছে না, একটা বর্ণই আসছে, এটা সংশয় হতে পারে। নতুন বর্ণই হচ্ছে একটি, তাহলে আমাদের একটু গোলমাল লাগবে। একটা অন্য একটা এক্সাম্পল নেওয়া যাক। ধরুন গণ ঈশাহা, গণ ঈশাহা। এখানে অকার এবং ইকার এই দুটি বর্ণ মিলে কি আসছে, একার। একার, তাহলে গণেশা। তাহলে এখানে দেখুন সন্ধি হওয়ার ফলে দুটি বর্ণের কোনোটাই আর অক্ষত নেই, দুটি বর্ণই মিলে একটা নতুন বর্ণ হয়েছে, অর্থাৎ দুটো বর্ণই চেঞ্জ হয়ে গেছে, এটা আমরা বলতে পারি। এটা একটা এরকম হতে পারে। আর এক প্রকার যেটা বললাম, দুটি বর্ণের একটি চেঞ্জ হবে, আর একটি যেমন ছিল তেমনটাই থেকে যাবে। যেমন ধরুন যদি অপি, যদি অপি, এখানে কি হচ্ছে, যদ্যপি, যদ্যপি, তাই তো? এখানে একটু খেয়াল করে দেখবেন, সন্ধি করলে আসলে হচ্ছে কি, একটা বর্ণই চেঞ্জ হচ্ছে, কিন্তু দুটো বর্ণ চেঞ্জ হচ্ছে না। দেখুন আমি একটা স্ক্রিন শেয়ার করছি, ভেঙে উচ্চারণ করি না। দেখুন এখানে কি হচ্ছে, যদ্যপি সন্ধি করলে কি হচ্ছে, যদি অপি, যদি অপি, কি কি বর্ণের সাথে সন্ধি হচ্ছে, ই এবং অ। ইকারের জায়গায় কি হচ্ছে, জ ফেলা আসছে, তাই তো? ইকারের জায়গায় হ্যাঁ স্যার, জ ফেলাটা আসছে, অকারটা কিন্তু যেমন তেমন থাকছে। তাহলে আসলে হচ্ছে কি, যদ ইকারের জায়গায় জ ফেলা আসছে, অপির অ যেমন ছিল তেমন আছে। এইটাকে যখন আমরা যোগ করে লিখছি তখন কেমন হচ্ছে, এইরকম। অকারটা কিন্তু যেমন আছে তেমন থাকছে, অকার কি চেঞ্জ হচ্ছে না স্যার, শুধুমাত্র ইকারটাই চেঞ্জ হচ্ছে। তো সন্ধির ক্ষেত্রে আমরা তাহলে কিরকম পাবো, এইরকম দুটো সিচুয়েশন পাবো। সন্ধির রেজাল্ট দুরকম আসতে পারে, দুটো বর্ণ দুটোই চেঞ্জ হয়ে যেতে পারে, অথবা দুটির মধ্যে যে কোনো একটি চেঞ্জ হবে। তো বিসর্গের যে উচ্চারণের বিষয়টি বলা হয়েছে, এই উচ্চারণটি কখন, যখন কোন রকম সন্ধি হবে না তখন, অর্থাৎ সন্ধি ছাড়া অবস্থাতে বিসর্গের উচ্চারণ হকারের মতো হবে। এতক্ষণ যা বলা হয়েছে সেটা কখন, বিসর্গের যখন কোন রকম সন্ধি হবে না তখন। তাহলে বিসর্গের যখন সন্ধি করা হবে তখন স্বাভাবিকভাবে বিসর্গের পরিবর্তন হয়ে যাবে। এবারে সন্ধির ক্ষেত্রে কি হয়, দুটো বর্ণ লাগে, অর্থাৎ বিসর্গের সন্ধি হতে গেলে বিসর্গের সাথে আরেকটি বর্ণ লাগবে। তো এমনটা তো হবে না যে বিসর্গের সন্ধি যে কোনো বর্ণ পড়ে থাকলেই হবে, এরকম তো হবে না। নির্দিষ্ট কিছু বর্ণের সঙ্গে থাকলে তবেই সন্ধি হবে, বিসর্গের পরে নির্দিষ্ট কিছু বর্ণ আসলে, যে বর্ণের সাথে বিসর্গের সন্ধিটা হয়ে থাকে সেই বর্ণগুলো আসলে পরেই তবেই বিসর্গের সন্ধিটা হবে। তো তার একটি স্থল কি, দেখুন বিসর্গের পরে যদি তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত্য স এই তিনটি বর্ণের কোনো একটি থাকে, তাহলে বিসর্গটি হকারের মতো উচ্চারিত না হয়ে, অর্থাৎ এখানে
হকারের মতো উচ্চারণটি কেন হচ্ছে না? যেহেতু সন্ধি হচ্ছে বলে, বিসর্গটি সন্ধি হয়ে এই পরবর্তী এই যে বর্ণগুলো আছে, তিনটি সকারের কোনো একটি সকার যদি থাকে, এই বর্ণগুলির সাথে বিসর্গের সন্ধি হয়ে বিসর্গটা পরিবর্তিত হয়ে যায়। তাই জন্য বিসর্গটি আর মানে বিসর্গ যে স্বাভাবিক রূপ সেটা ধরে রাখতে পারে না, নতুন একটা রূপ ধারণ করে, সেটারই উচ্চারণ আমাদের করতে হয়। তো তাহলে বিসর্গটি হকারের মতো উচ্চারিত না হয়ে সেই উষ্ম বর্ণের মতো উচ্চারিত হবে। যেমন রামঃ শক্নোতি, এখানে বিসর্গটি সকারের রূপ ধারণ করবে, ফলে উচ্চারণটি কেমন হবে? রামঃ শক্নোতি, এরকম। বিষয়টি স্পষ্ট হয়েছে? হ্যাঁ স্যার। রামঃ শক্নোতি, এরকম উচ্চারণটি তখন হবে। আচ্ছা, তার আমরা একটা এক্সাম্পল দেখবো এখানে। দেখুন এখানে যে এক্সাম্পলটা আছে, আচ্ছা এবার আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, সন্ধি সর্বদা দুটি বর্ণের মধ্যে হচ্ছে, তাই তো? এবার যে দুটি বর্ণের মধ্যে সন্ধি হচ্ছে, দেখুন সন্ধিটা ঠিক যেমন লেখার বিষয় তেমন উচ্চারণেরও বিষয়। আমি আলাদা করে এরকম লিখতেই পারি, একটু দাঁড়ান, একটু স্ক্রিনটা চেঞ্জ করব। দেখুন বক্তার স্বাধীনতা আছে, বক্তা এরকম বলতে পারেন যদি অপি, এটাও বক্তা বলতে পারেন, আবার বক্তা সন্ধি করেও বলতে পারেন, তাই না? বক্তা দুটোই বলতে পারেন, অর্থাৎ সন্ধি করতে পারেন, মানে সন্ধি করেও উচ্চারণ করতে পারেন, সন্ধি না করেও করতে পারেন। তাতে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আমি যদি অপি এরকমও বলতে পারি, যদ্যপি এটাও বলতে পারি। তো এখন শ্লোকের ক্ষেত্রে আমাদের কি এরকম স্বাধীনতা আছে যে আমরা আমাদের ইচ্ছে মতো, অর্থাৎ বিসর্গ সন্ধি না করে উচ্চারণ করলে কেমন হবে? হকারের মতো। সন্ধি করে করলে কেমন হবে? যদি পরবর্তী ওই তিনটি বর্ণের কোনো একটি বর্ণ থাকে, তাহলে সন্ধি করে একরকম উচ্চারণ, তখন আর হকারের মতো হচ্ছে না, অন্য কোনো বর্ণের মতো হচ্ছে। তাহলে এই যে সন্ধি করে সন্ধি না করে উচ্চারণ করা, এটা কি আমাদের একেবারে পুরোপুরি আমরা স্বাধীন এখানে? যেমনটা এখানে বলছি, যদি অপি বলতে পারি, যদ্যপি এটাও বলতে পারি। তা শ্লোকের ক্ষেত্রেও কি আমাদের একই রকম আমাদের স্বাধীনতা আছে কি, যে আমরা সন্ধি করে বলতে পারি, সন্ধি না করে বলতে পারি, এরকম স্বাধীনতা আছে কি? এরকম স্বাধীনতা হচ্ছে শ্লোকের ক্ষেত্রে নেই। কেন নেই না? সন্ধি হচ্ছে দুটি বর্ণের মিলন। তো দুটি বর্ণের মিলন বলতে দুটি বর্ণ যদি আমরা একসাথে উচ্চারণ করি, তখন আমাদেরকে অটোমেটিক্যালি সন্ধি করেই বলতে হবে। আমি যখন এরকম বলবো যদি অপি, থেমে যখন বলছি, তখন কিন্তু আমাদের একবারে আমরা দুটো অংশকে উচ্চারণ করছি না। অর্থাৎ যদি এই শব্দের শেষের যে ইকার, অপি শব্দের শুরুর যে অকার, এই দুটিকে আমরা একসাথে উচ্চারণ করছি না, তাই জন্য সন্ধি করে উচ্চারণ করছি না। যদি অপি, থামছি আমরা, অর্থাৎ ইকার এবং অকারের মধ্যে অ্যাটাচমেন্টটা নেই, আলাদা হয়ে গেছে। তো যখন আমরা একসাথে উচ্চারণ করব, তখন কিন্তু সন্ধি করেই বলতে হবে। মানে তখন এরকম যদি অপি এরকম না, তখন আমাদেরকে বলতে হবে যদি অপি। বিষয়টি বোঝা গেছে? যদি অপি, যখন ইকার অকারকে আলাদা করে দিচ্ছি, তখন কিন্তু আমাদের সন্ধি করার কোনো প্রয়োজন নেই, তখন আমরা সন্ধি করতেও পারবো। আমরা বলতে পারবো কি, যদি অপি থেমে
যদি ইকারে থামছি, অপির অকারে গিয়ে শুরু করছি, ইকার এবং অকারকে সন্ধি করে বলা সম্ভব তখন আর সম্ভব না। তাহলে একসাথে বলবো, অর্থাৎ সন্ধি করে কখন বলবো? যখন একসাথে বলছি তো, থেমে যখন থামছি না, দুটো অক্ষরের মাঝখানে কোনো থামছি না, কোনো গ্যাপ নেই, একসাথেই উচ্চারণ করছি তখন যদ্যপি। মানে আমাদের উচ্চারণের উপর বেস করে ভাঙবো কি ভাঙবো না, তাই তো? হ্যাঁ, আমাদের উচ্চারণের উপরে বেশ করে হচ্ছে যুক্ত হওয়াটা যুক্ত না হওয়াটা নির্ভর করছে। ঠিক একই রকম এবার আমরা যদি শ্লোকের ক্ষেত্রে একটু খেয়াল করি, আমাদের প্রথমেই বলা হয়েছে অনুষ্টুপ ছন্দের শ্লোকে আমরা 4টে জায়গায় গিয়ে থামছি, তাই তো? অর্থাৎ আমরা 4বার আমরা স্টপ নিচ্ছি, 4টে স্টপেজ আমাদের আছে। তো এই যে পার্টিকুলার শ্লোকটা আছে, এখানে আমরা কোথায় স্টপ করছি? দেখুন 8 নম্বর অক্ষর কোথায়? শ্রীনিবাসঃ, এখানে, তাই তো? প্রত্যেকে খেয়াল করে দেখবেন, আমাদের ওই যে বিসর্গের পরিবর্তন হওয়ার জন্য কি বলা হয়েছে? পরে আমাদের 3টি সকারের কোনো একটি সকার লাগবে। তো এখানে কিন্তু প্রত্যেকটি অংশেই কিন্তু বিসর্গের পরে সকার রয়েছে। শ্রীদহ বিসর্গ, তারপরে সকার রয়েছে, শ্রীসহ তারপরে সকার রয়েছে, শ্রীনিবাসঃ তারপরে সকার রয়েছে, শ্রীনিধি তারপরে সকার রয়েছে, শ্রীধরঃ তারপরেও সকার আছে, শ্রীকরঃ সকার আছে, শ্রেয়ঃ সকার আছে। তো এখন কি আমরা সব জায়গাতেই সন্ধি করে বলবো? দেখুন, খেয়াল করে দেখুন, আমাদের একবারের উচ্চারণের মধ্যে কতটুকু অংশ আসছে? শ্রীনিবাসঃ পর্যন্ত, শ্রীদহ থেকে শুরু করে শ্রীনিবাসঃ। তাহলে একবারের উচ্চারণের মধ্যে যে অংশগুলো আসছে সেখানে যদি সন্ধির জায়গা থাকে তাহলে সন্ধি করেই বলতে হবে। এবারে শ্রীনিবাসঃ যে বিসর্গ আছে, তারপরে শ্রীনিধির যে তালব্যস্য আছে, এই বিসর্গ এবং তালব্যস্যের মধ্যে কিন্তু গ্যাপ রয়েছে, অ্যাটাচমেন্টটা নেই। কেন? শ্রীনিবাসঃ এখানে আমরা থামছি, শ্রীনিধি এখানে আমরা শুরু করছি। অর্থাৎ এখানে বিসর্গের পরে তালব্যস্য থাকলেও দুটো একসাথে নেই, অর্থাৎ আমাদের একবারের উচ্চারণের মধ্যে পড়ছে না। তাই জন্য এখানে কিন্তু বিসর্গকে সন্ধি করে আমরা উচ্চারণ করতে পারবো না। এখানে আমাদের বিসর্গের মানে স্বাভাবিক যে উচ্চারণ হকারের মতো করা, সেটা করতে হবে। ঠিক একই রকম ভাবেই শ্রী বিভাবনা, এখানেও বিসর্গের ক্ষেত্রে তাই, ওটা হকারই বলতে হবে। একই রকম ভাবে শ্রীধরঃ, শ্রীকরঃ, শ্রেয়ঃ, শ্রেয়ঃ ওখানে বিসর্গটা কিন্তু হকারই বলতে হবে। কেন? শ্রেয়ঃ যে বিসর্গ, তারপরে যে তালব্যস্য, দুটোর মধ্যে অ্যাটাচমেন্টটা নেই, মানে একসাথে আমাদের মানে একবারের উচ্চারণের অংশের মধ্যে ইনক্লুডেড নেই। দুটি মানে যে দুটি বর্ণের সন্ধি হওয়ার কথা, তারা একবারের উচ্চারণের অংশের মধ্যে ইনক্লুড হচ্ছে না। তাই জন্য সন্ধি কিন্তু সেখানেই হবে যেখানে আমাদের একবারের উচ্চারণের অংশের মধ্যে যখন যাদের যে বর্ণের সন্ধি হওয়ার কথা তারা পাশাপাশি থাকছে, তখন সন্ধি হবে। একবারের উচ্চারণের মধ্যে যদি না পড়ে তাহলে তাদের মধ্যে সন্ধিটা হবে না। তাহলে আমরা এই শ্লোকের উচ্চারণটি কেমন করব? যেখানে বিসর্গের তালব্যস্য হওয়ার কথা সেখানে তালব্যস্য করতে হবে, যেখানে হ হবে সেখানে হ। তাহলে কেমন হবে? শ্রীদশ শ্রীনিবাসঃ, শ্রীনিধি শ্রীবিভাবনঃ, শ্রীধর শ্রীকর শ্রেয়ঃ, শ্রীমাन् লোকত্রয়াশ্রয়ঃ। আচ্ছা, এই বিষয়টি কিন্তু আমাদের পরবর্তীকালে গীতার প্রায় শ্লোকে আসবে এবং বিভিন্ন স্তোত্রে আসবে। তো এই জন্য এই বিষয়টি এখন থেকে কিন্তু খুব ভালোভাবে প্রত্যেকের ক্লিয়ার হওয়া চাই যে স্যার আরেকবার বলুন। আচ্ছা, সন্ধি কোথায় করছি আর হ্যাঁ, কোথায় ওইটা সন্ধি বুঝেছি, করবো না, আপনি ওই শ্লোকটা আরেকবার স্যার পড়ুন। শ্লোকটা বলছি, মানে সন্ধির হ্যাঁ বিষয়টি বোঝা গেছে, হ্যাঁ কোথায় স্যার, করতে হচ্ছে আর কোথায় না করতে হ্যাঁ স্যার, হচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এই
বিসর্গ জায়গায় তালব্য আপনি বোঝালেন, তার একবার বলবেন প্লিজ। এই হ্যাঁ শ্রীদাস হ্যাঁ বলছি। তাহলে আমরা কোথায় কোথায় বিসর্গের জায়গায় তালব্য করছি? শ্রীদহ এই বিসর্গটা করছি, তালব্য করছি। শ্রীসহ এই বিসর্গটি করছি, কিন্তু শ্রীনিবাসহ যে বিসর্গ ওটাকে আমরা তালব্য করছি না, অর্থাৎ সন্ধি করছি না। কেন না? পরের যে তালব্য আছে ওই তালব্যের সাথে এই বিসর্গের কোনো অ্যাটাচমেন্ট নেই, এরা আলাদা হয়ে গেছে। তাহলে যারা আলাদা হয়ে গেছে তারা একসাথে কি করে থাকবে? স্বাভাবিক এটা। তো যারা আলাদা হয়ে গেছে তাই সেখানে সন্ধিটা হবে না, যারা একসাথে আছে তাদের মধ্যে সন্ধিটা করতে হবে। এবারে একসাথে আছে আলাদা হয়ে গেছে সেটা আমাদের কিসের উপরে? আমাদের একবারের উচ্চারণের অংশের মধ্যে দেখতে হবে। ঠিক আছে, আমি শ্লোকটা আরেকবার পড়ছি, দেখুন। শ্রীদাস শ্রীনিবাসঃ শ্রীনিধি শ্রীবিভাবনঃ শ্রীধর শ্রীকর শ্রেয়ঃ শ্রীমাन् লোকত্রয়াশ্রয়ঃ। না না স্যার, আমার প্রশ্ন ছিল শ্রীদাস শ্রীশ, আপনি তো দুটোকে জুড়ে করছেন না, যে শ্রীদাস শ্রীদাস ওই যে তালব্যটা কোথা থেকে আসছে? হয়তো আমি আচ্ছা, শ্রীদাস তালব্য কোথা থেকে আসছে দেখুন, স্টাডি মেটেরিয়ালটা খেয়াল করুন একটু, আমি ওটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে কি বলা হয়েছে যে বিসর্গের পরে যদি তিনটি সকারের মধ্যে কোনো একটি সকার থাকে তাহলে বিসর্গটি কি হবে? সেই সকারের রূপ ধারণ করবে। অর্থাৎ রামহা স্বপ্নতি, এই জায়গাটা ভালো করে খেয়াল করে দেখুন, একটু বুঝতে পারবেন। রামহা বিসর্গ আছে, তারপরে স্বপ্নতি, অর্থাৎ বিসর্গের পরে তালব্য আছে, তাহলে বিসর্গটি এখন কি হবে? সকারের রূপ ধারণ করবে। ফলে উচ্চারণের যে মানে স্পেলিংটা সেটা কেমন হবে? রামস শাকনতি, এরকম। ওকে ওকে, ঠিক ঠিক আছে, এখন ক্লিয়ার হয়েছে তাহলে? হ্যাঁ হ্যাঁ, থ্যাঙ্কস। আচ্ছা, আমি তাহলে শ্লোকটা আরেকবার শেষবার পড়ছি, দেখুন, প্রত্যেকে খেয়াল করে দেখুন। শ্রীদাস শ্রীনিবাসঃ শ্রীনিধি শ্রীবিভাবনঃ শ্রীধর শ্রীকর শ্রেয়ঃ শ্রীমাन् লোকত্রয়াশ্রয়ঃ। ঠিক আছে, তো এই বিষয়টি কিন্তু এখন থেকে প্রত্যেকের ক্লিয়ার হলে খুব সুবিধা, কারণ পরবর্তীকালে গীতার শ্লোকগুলোতে এই সন্ধির বিষয়টা প্রচন্ডভাবে আসবে। এই সন্ধি করা না করা, সন্ধি স্যার করে উচ্চারণ করা না করে উচ্চারণ করা, এই স্যার বিষয়টি আসবে। হ্যাঁ বলুন। স্যার এই সেকেন্ড লাইনে এই শ্রেয়ার পরে কি এখানে হয়ের উচ্চারণটা হচ্ছে, না হয়ের উচ্চারণটা হবে না? না, এখানে হয়ের উচ্চারণই করতে হবে। কেন না? বিসর্গের পরে যে তালব্য আছে ওই দুটো একসাথে নেই, আলাদা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে কেমন হবে? শ্রীধর শ্রীকর শ্রেয়ঃ আচ্ছা, ঠিক শ্রীমাन् লোকত্রয়াশ্রয়ঃ। ওকে, ঠিক ঠিক আছে, হ্যাঁ স্যার, বুঝলাম। আচ্ছা বেশ। শিখেছেন, মানে এদের খুব কঠিন ব্যাপার। বলবো একবার? না এই না, চ্যাটিংটা এটা একটু আমাদের অভ্যাস করতে হবে, আজকে কাউকে বলতে হবে না। আমি ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দেবো, প্রত্যেকে শুনবেন, ভালো করে শুনে এগুলো অভ্যাস করবেন। কঠিন। আজকে আমরা একটু ঠাকুরমা স্বামীজির প্রণাম মন্ত্র, এই তিনটি প্রণাম মন্ত্র আজকে আমরা শিখব। ঠিক আছে, স্টাডি মেটেরিয়াল আমরা তাহলে কতটুকু অংশ দেখলাম? শুধুমাত্র অল্প প্রাণ মহাপ্রাণ এবং বিসর্গের উচ্চারণের কিছুটা অংশ দেখেছি, আরো কিছু অংশ আছে এরকম, মানে সন্ধির ফলে আরো কি কি চেঞ্জ হয় বিসর্গের, মানে কোন কোন বর্ণ পড়ে থাকলে আরো অন্যান্য বর্ণ পড়ে থাকলে বিসর্গের সন্ধি করে আরো অন্যান্য কিরকম চেঞ্জ হয়, এরকম আরো কিছু অংশ আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো। আরো পরবর্তী ক্লাসে স্টাডি মেটেরিয়াল 2 অনুসারের উচ্চারণের বিষয় আছে, ওটিও দেখতে হবে। তো এই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। আজকে আমরা ঠাকুরমা স্বামীজির প্রণাম মন্ত্র তিনটি এটি শিখবো আজকে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে?
হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ। আচ্ছা, দেখুন, তো একই রকম ভাবে এখনো পর্যন্ত আমরা যে জিনিসগুলো শিখেছি, শ্লোক পড়তে পড়তে আরো কিছু কিছু নতুন নতুন আসবে জিনিস, সেগুলো আমরা শ্লোক পড়তে পড়তেই শিখবো। তো সব একেবারে প্রথম ভাবে থিওরিতে বলতে থাকলে তাহলে আমাদের আর এই প্র্যাকটিক্যাল জিনিসটা হবে না। তো আমরা প্র্যাকটিক্যালি এগিয়ে গিয়ে শিখবো আর কি। যাই হোক, তো প্রথম হচ্ছে ঠাকুরের প্রণাম মন্ত্র। আচ্ছা, প্রত্যেকে এই জিনিসটা খেয়াল করবেন, অন্তস্থ ব যখন কোনো বর্ণের সাথে যা থাকছে, অর্থাৎ অন্তস্থ ব যখন যুক্তাক্ষর হিসেবে থাকছে, তখন তার উচ্চারণটি আমরা কেমন করব? ধরুন ক, তার সাথে অন্তস্থ ব আছে, যুক্তাক্ষর হিসেবে আছে ক এবং ব, তার প্রোনাউন্সিয়েশনটি কেমন হবে? ক এর উচ্চারণ হচ্ছে ক, ব এর উচ্চারণ ব, তাহলে কেমন হবে? ক ব কুয়। কেমন হবে? কুয়। একই রকম ভাবে এখানে আছে স্বরূপিনে দন্তীয় স ও, উচ্চারণটি কেমন হবে? স্ব। প্রত্যেকে বলতে থাকুন, ঠিক আছে, মিউট করেই বলুন কেমন হবে? স্ব, স্ব, স ও স্ব। ঠিক আছে, তো এইভাবে অন্যান্য বর্ণ যখন আসবে সেরকম ভাবে দেখবেন, ক ব ক, এইভাবে। তো দেখুন, হ্রস্ব দীর্ঘ বিষয়টি সব জায়গাতে খেয়াল করতে হবে। স্থা পকা, স্থা কা দুটি দীর্ঘ আছে, তারপরে প্রথম পাদে বাকিগুলি হ্রস্ব, ধর্মস্য পর্যন্ত প্রথম পাদ সবগুলি হ্রস্ব আছে, দুটি অংশ বাদ দিয়ে। তাহলে কেমন হবে দেখুন, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠিক আছে, দেখুন হ্রস্ব দীর্ঘগুলো আমি আপনাদেরকে প্রথম ক্লাসেই বলেছি, হ্রস্ব এবং দীর্ঘ যদি আপনারা খুব সুন্দরভাবে ঠিক করতে পারেন, তাহলে কিন্তু এই ছন্দ, লয়, সুর, শ্রুতি মাধুর্য এগুলো নিয়ে আর ভাবতে হবে না, এগুলো হচ্ছে বাই ডিফল্ট হয়ে যাবে। তখন এগুলোর জন্য আপনাদের আলাদা করে চেষ্টা করতে হবে না। ওই জন্য হ্রস্ব দীর্ঘটা খুব ভালো করে আমাদেরকে রপ্ত করতে হবে। দেখুন আরেকবার পড়ছি আমি, ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আচ্ছা, আমি তিনটি প্রণাম মন্ত্র পড়ছি পরপর, মায়ের প্রণাম মন্ত্র। ওম জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা। দেখুন এখানে আছে ত্বা, তৈব আছে তাহলে ত্বা, আকার আছে তাহলে ত্বা। পাদপদ্মে তয়ো, দেখুন এখানে বিসর্গের পরে তালু বিষ এসছে, তাহলে সন্ধি করে তয়ো শ্রিত্বা, এইভাবে পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। স্বামীজির প্রণাম মন্ত্র, এটা তো আমরা ক্লাসের শুরুতে করছি। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আচ্ছা, প্রত্যেকে, আচ্ছা একজন আনমিউট করুন। স্যার বলবো?
আচ্ছা, আগের বারে দেবযানী ম্যাডাম ছিলেন, এবারে অন্য একজন বলুন। আচ্ছা, স্যার বলবো? লাস্টের যে তাপকালীনের মূর্ধন্যটা ওই প্রোনাউন্সিয়েশন এই প্রণমামির মূর্ধন্যের মতো হবে না? হ্যাঁ, ওটা মূর্ধন্যের মধ্যেই করতে হবে। স্বরূপিণে। হ্যাঁ, ওই ওই উচ্চারণটা কেমন করে করছেন ওই মানে না, বুঝতে এবারে পারছি। আপনাদেরকে এটা বলা হয়েছে প্রথম ক্লাসে, হ্যাঁ। এটা কিন্তু মানে ইমিডিয়েট আসবে না। ইমিডিয়েট আমরা যখন চ্যান্টিং শুরু করছি শ্লোকের সাথে, মানে শব্দের সঙ্গে ইমিডিয়েট আমাদের ওটা আসবে না এখন। এখন ওই দন্তীয় নকারটাই আসবে আমাদের, মানে অনেকের ক্ষেত্রে এই অসুবিধাটা হবে। তো তার জন্য আমাদের ওই যে প্রসেসটা বলা হয়েছে প্রথম ক্লাসে, ওটা কিন্তু আমাদের এখন মানে বেশি বেশি করে অভ্যাস করে যেতে হবে। না মূর্ধন্য আর দন্তন্য একবার দুটো প্রনাউন্সিয়েট করুন না প্লিজ। দেখুন, দন্তান্ন হচ্ছে ন, ন, আর মূর্ধন্য হচ্ছে ণ। মানে সোজা কথায় জিভটা হচ্ছে একেবারে দাঁতের ওখানে টাচ করলে হচ্ছে দন্তীয় ন, ন, আর জিভটা একেবারে তালুরও পিছন দিকে, মানে উপরের যে প্লেট আছে আমাদের সবচেয়ে পিছন দিকে টাচ করে যেটা আমরা উচ্চারণ করছি ওটা ণ, মূর্ধন্য ন, ণ। ঠিক আছে। তো এখন আমাদের যেহেতু বাংলা বলে বলে অভ্যাস, তো বাংলাতে আমরা মূর্ধন্য নকারও তো দন্ত্য নয়ের উচ্চারণ করি, তো জিভটা এখন ইমিডিয়েট আমাদের ওই পিছনে যাবে না, এটা স্বাভাবিক। যে এখন আমাদের ওই জিভটা হঠাৎ করে শব্দের সাথে, মানে যখন আমরা শব্দে মূর্ধন্য নকার দেখছি ইমিডিয়েট আমাদের ওখানে গিয়ে সাড়া দেবে জিভটা, অত কি বলবো, অত অটোমেটিক্যালি কাজ করবে ওখানে, সেটা হবে না এখন। মানে ওখানে গিয়ে জিভটা স্পর্শ করে একটা নকার উচ্চারণ করে দেবে আমাদের, ইমিডিয়েট হবে না। তার জন্য ওই প্রসেসটা ফলো করে ট ঠ ড ঢ ণ ট ন ঠ ন ড ন ঢ ণ, এইটা একটু ক্রমাগত অভ্যাস করে যেতে হবে। ক্রমাগত অভ্যাস করতে করতে একটা সময় আমরা ণ ণ ণ ণ, মানে তিনটে প্রসেস এখন অভ্যাস করুন। আপনারা দুটো প্রসেস করেছেন, ট ঠ ড ঢ ণ, ট ন ঠ ন ড ন ঢ ণ, তারপরে নকারটাই 5 বার বলবেন এইভাবে। তাহলে কি এখন হচ্ছে আরেকটা স্টেপ বাড়ছে, এবার কি হবে, ট ঠ ড ঢ ণ, ট ণ ঠ ন ড ন ঢ ণ, ন ন ন ন। মানে এটা মূর্ধন্য। হ্যাঁ, মানে এইটা আমাদের বারবার বলে যেতে হবে। এই তিনটি স্টেপ ফলো করে আমাদের ওই যে বর্ণগুলো সমস্যা আছে আমাদের, ওই সঠিক জায়গা দিয়ে উচ্চারণটা হচ্ছে না, করি না আমরা, যেহেতু করি না বলেই হচ্ছে না, তো যাতে করতে পারি তার জন্য এই তিনটি স্টেপ ফলো করে অভ্যাসটা করতে হবে। এটা ক্রমাগত করতে করতে এখন মানে 10-15 দিন 20 দিন, তারপরে আস্তে আস্তে আমাদের শব্দের ক্ষেত্রে যখন যে নকারটা আসবে তখন আমাদের ঠিক উচ্চারণটা করতে পারবো তখন। থার্ড স্টেপটা কি বললেন? ওই টনা ধনার পরে প্রথম আমরা কি করছি, ট ঠ ড ঢ ণ, একেবারে মানে বর্গবর্ণ, মানে বর্গীয় 5টি বর্ণ সবগুলোই বলছি, ট ঠ ড ঢ ণ। তারপরে হচ্ছে প্রত্যেকটির সাথে পঞ্চম বর্ণ, ট ন ঠ ন ড ন ঢ ণ, তারপরে ন ন ন ন। বুঝলাম না, এই লাস্ট লাইনটা কি বললেন? লাস্ট লাইনটা আমরা শুধুমাত্র নকারটা, দেখুন আমাদের সমস্যাটা এখন কি, নটাই 5 বার বলতে বললেন। আমাদের লক্ষ্যটা কি, আমরা যেন নকারটা ওখান দিয়ে উচ্চারণ করতে পারি। যেমন আমরা স্বাভাবিকভাবে ট ঠ ড ঢটা শেখার প্রয়োজন নেই, ওটা বর্ণের একটা স্বাভাবিক ব্যাপার যে ট ঠ ড ঢ ওখান থেকেই বলতে হবে। আপনি দাঁতে স্পর্শ করে ট ঠ বলতে পারবেন না, এটা ওই বর্ণের সমান, ওই যে ফোনেটিক্স, বর্ণের যে ফোনেটিক্স তার স্বভাব এটা। ট ঠ ড ঢ যদি কাউকে বলা হয় দাঁতের ওখানে জিভ স্পর্শ করে বলতে পারবে না কেউ, কারণ ওটা বর্ণের স্বভাব না। তো ঠিক একই রকম ভাবে আমাদের এখন সমস্যাটা কি, দীর্ঘদিন ধরে বাংলাতে আমরা মূর্ধন্য নকারটাকেও দন্তীয় নয়ের মতো উচ্চারণ করছি, দাঁতের ওখানে স্পর্শ করেই উচ্চারণটা করছি, ন আর মূর্ধন্য ন একই হয়ে গেছে আমাদের। মানে মূর্ধার পজিশনে জিভটা লাগলে আস্তে আস্তে হচ্ছে আর কি। হ্যাঁ, এবারে আমাদের এখন লক্ষ্য কি, ট ঠ ড ঢ যেরকম স্বাভাবিকভাবে উচ্চারণ করতে পারি জিভটা ওখানে স্পর্শ করে, মূর্ধন্য নকারটা ওখানে স্পর্শ করে উচ্চারণটা করতে হবে স্বাভাবিকভাবে, যাতে স্বাভাবিক জায়গাটা ফিরে আসে। সেটার জন্য এই তিনটি প্রসেস ফলো করে বারবার আর কি ওই নকারটা ওখান দিয়ে উচ্চারণ করতে হবে, মানে জিভটাকে মানে যে ওই ব্রেনটাকে সেট করতে হবে আর কি, আর কিছু না।
যে ওখান দিয়ে না নকার উচ্চারিত হয়, ওটা ব্রেনটাকে সেট করতে হবে। ওই জন্য এই 3টি প্রসেস ফলো করতে হবে ক্রমাগত। এখন আমাদের 20 দিন 1 মাস করে যেতে হবে, তবেই গিয়ে আসবে। এখন হয়তো অনেকে মানে আমাদের ক্লাসে এখন অনেকে এরকমও আছে যে শুধুমাত্র যদি বলতে বলা হয় ওখানে স্পর্শ করে মূর্ধন্য নকার উচ্চারণ করতে পারবেন না, মানে জিভটা ওখানে যাচ্ছেই না, নকার উচ্চারণ করার জন্য যাচ্ছেই না। এটা একটা হয়ে গেছে দীর্ঘদিন একটা অভ্যাসের ফলে। ওই আমাদের ব্রেনটা তো একটা সেট করতে হয় নতুন করে আবার, তো সেই নতুন করে সেট করার জন্য এইভাবে এই 3টি প্রসেস ফলো করতে হবে, 3টি স্টেপ আর কি। ট ঠ ড ঢ ন, ট ন ঠ ন ড ন ঢ ন ন ন ন ন। আমরা এখন এইভাবে করতে গেলে মানে ন ন ন ন ওখানে স্পর্শ করে বলতে পারছি কেন না, বাকি যে পূর্ববর্তী 2টো স্টেপ আছে ওই স্টেপ 2টো ফলো করছি বলে ওখানে দিয়ে উচ্চারণটা করতে পারছি আপাতত, ঠিক। তৎক্ষণাৎ। আমাদেরকে যদি কেউ শুধুমাত্র যখন তখন একটা বসে আছি কেউ বললো যে ওখানে একটা স্পর্শ করে নকার বলতে পারবো না। এখন যেহেতু ওই তালে চলছে বলে ট ঠ ড হয়ে তালে চলছে, তার জন্য নকারটা বলতে পারছি। ওই জন্য মানে স্বাভাবিক জিনিসগুলো দিয়েই অস্বাভাবিক জিনিসটাকে স্বাভাবিক করতে হবে। যাই হোক, এইভাবে তাহলে প্রত্যেকে এই বর্ণগুলো অভ্যাস করবেন, কিন্তু মানে এগুলো কিন্তু অভ্যাসটা করলে তবেই আসবে। মূর্ধন্য সকারের ক্ষেত্রেও তাই, অন্তস্থ বকার, বর্গীয় বকার এই দুটির ক্ষেত্রেও তাই। এগুলো আমাদের ইমিডিয়েট শ্লোক উচ্চারণ করার সময় আসবে না, মানে একটা মিক্সিং হয়ে যাবে, মানে বর্গীয় বয়ের জায়গায় অন্তস্থ ব, অন্তস্থ বয়ের জায়গায় বর্গীয় ব। এটা এখন হওয়াটা স্বাভাবিক। অফ ব হচ্ছে বর্গীয় ব, আর অন্তস্থ জ্বর ওইটা হচ্ছে। হ্যাঁ, মানে আমাদের আরো খুব সোজা টেকনিক হচ্ছে যেটা বলা হয়েছে ক্লাসে, যে 2টি ঠোঁট স্পর্শ করলে বর্গীয় ব, আর 2টি ঠোঁট স্পর্শ না করলে একটা বকার উচ্চারণ করলে সেটা অন্তস্থ। আমাদের 2টো ব আছে, একটা বর্গীয় একটা অন্তস্থ। হ্যাঁ, তাহলে যেখানে যেখানে অন্তস্থ ব আসবে আমাদের টার্গেট থাকবে আমরা 2টি ঠোঁট স্পর্শ করব না। কোনটা বর্গীয় আর কোনটা অন্তস্থ পজিশন দেখে কি করে আমি বুঝবো? এটা বাংলাতে বোঝা যাবে না স্পেলিং দেখে, কিন্তু সংস্কৃতে বোঝা যাবে। ওই পেটটা কেটে দেয়া না? হ্যাঁ, ওকে। বাংলাতে তো আমরা পেট কাটাটা তুলে দিয়েছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। যেহেতু বাংলাতে আমাদের প্রয়োজন হয় না, বাংলাতে যেহেতু আমাদের উচ্চারণের ক্ষেত্রে তো মানে প্রয়োজনটা কখন হতো, যদি আমাদের ওই মানে স্পেলিং এর ক্ষেত্রে আলাদা লেখা হতো, মানে বর্গীয় ব এবং পেট কাটা বইয়ের লেখাটা আলাদা হতো, তখন আমাদের ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে হতো। যেহেতু দুটো লেখাই একই, আলাদা করে আমাদের স্পেলিং এ মনে রাখতে হয় না যেখানে পেট কাটা ব নাকি বর্গীয় ব। বাংলাতে আমাদের মনে রাখার প্রয়োজন নেই, তো তার জন্য আর কি এই জিনিসটা খেয়াল করা হয় না। সংস্কৃততে যেহেতু বিষয়টা আছে, মানে লিপির ক্ষেত্রেও মানে প্রভেদটা আছে, মানে পেট কাটা নয়, দুটো লিপির ক্ষেত্রেও দেখা যায়, উচ্চারণের ক্ষেত্রেও দেখা যায়। ওই জন্য সংস্কৃতের স্পেলিংটা মনে রাখতে হবে, কোথায় পেট কাটাবো আর কোথায় অন্তস্থ ব। বাংলা ফন্টে মনে রাখা যাবে না, বাংলা ফন্টে মানে মনে রাখার প্রয়োজনও পড়ে না আমাদের। না, তাহলে আমি প্রোনাউন্সিয়েটটা তো কারেক্ট হবে না, না আমার কোনটা প্রোনাউন্সিয়েশনের জন্য আমাদের এই জন্য সংস্কৃতটাই ফলো করতে হবে, মানে দেবনাগরী অক্ষরে আপনাদেরকে যখন এই একই জিনিসগুলো তো অন্তস্থ ব, এই স, এই দন্তের তলায় যে বটা, এইখানে তো অন্তস্থ ব এই উচ্চারণ। হ্যাঁ, এখানে অন্তস্থ বয়ের উচ্চারণ। এবার আপনারা কি করে বুঝবেন? আপনাদেরকে দেবনাগরী ফন্টে সাহায্য নিতে হবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে এই যেগুলো বাংলাতে পাঠানো হবে দেবনাগরীতেও পাঠানো হবে, তো এই ব এবং বয়ের কনফিউশনটা ওখান থেকে দেখে দেখে আপনাদের ঠিক করতে হবে। ঠিক আছে, যাই হোক। তো আচ্ছা, প্রথম শ্লোকটি আমি একবার বলছি, মানে কেউ একজন আনমিউট করুন, যেমন ভাবে আমরা অভ্যাস করেছি আগে 2টি শ্লোক। নিত্যানন্দ বাবু আনমিউট করেছেন, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে আমরা অভ্যাস করব। দেখুন, প্রত্যেকে কিন্তু মিউট করে অভ্যাস করবেন, আর প্রত্যেকে একটু চ্যান্টিং করার সময় একটু জোরেই বলবেন, মানে একটু গলা খুলে বলবেন, তাতে শুনতে ভালো লাগবে এবং আপনাদের কি মানে জিনিসটা স্পষ্ট হবে আরো। কারণ এটা যেহেতু পুরো একটা শোনারই বিষয়, তো নিজেদের কানকে যতক্ষণ না খুব ভালোভাবে শোনাচ্ছেন ততক্ষণ নিজেরাও বুঝতে পারবেন না যে ঠিকঠাক হচ্ছে কিনা। দেখুন, চলুন
ওম স্থাপকায় চ ধর্মস্য। বলবো স্যার একটার পরই হ্যাঁ বলবো? বলুন। ওকে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। रामकृष्णाय ते नमः। আচ্ছা তাপসী ম্যাডাম আপনি একটু আনমিউট করুন। হ্যাঁ তাপসী ম্যাডাম হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আপনি স্পিকারটা অফ করুন। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাডাম স্পিকারটা অফ করে দিন, স্পিকারটা অন হয়ে গেছে। ও অফ করবো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলুন। স্যার এই কৃষ্ণতে মূর্ধন্য আছে না? এই হ্যাঁ হ্যাঁ মূর্ধন্য আছে। স্পিকার অফ করেছি। দেখুন এখানে এই কৃষ্ণের যে মূর্ধন্য, এটার জন্য কিন্তু আমাদের মানে চেষ্টা করার প্রয়োজন নেই। কেন না, মূর্ধন্য সকারটা কিন্তু মানে দুটোর উচ্চারণ স্থান পাশাপাশি। যেমন টয়ের সাথে মূর্ধন্য নকার উচ্চারণ করতে গেলে সমস্যা হচ্ছে না আমাদের, ঠিক একই রকম ভাবে মূর্ধন্য স্বয়ের আর নকারের উচ্চারণের জায়গাটা একই, মূর্ধা। তো এখানেও দুটো যদি পাশাপাশি মানে কোনো অসুবিধা হবে না, হ্যাঁ মানে ওটার তালে এটার উচ্চারণটা হয়েই যাবে। আচ্ছা নেক্সট মায়ের প্রণাম মন্ত্র একইভাবে। ওম জননীম শারদাম দেবীম जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। प्रणमामि मुहुर्मुहुः। আচ্ছা মুহুর্মুহুঃ হ উকার আছে, তারপরে বিসর্গ আছে, তাহলে কেমন হবে? হু হু এরকম। ঠিক আছে, আরেকবার পড়ছি দেখুন। প্রণমামি মুহুর্মুহুঃ। प्रणमामि मुहुर्मुहुः। ঠিক আছে নেক্সট স্বামীজির প্রণাম মন্ত্র। ওম নমঃ শ্রী যতিরাজায় नमः श्रीयतिराजाय विवेकानंद सूरये विवेकानन्दसूरये सच्चित् सुख स्वरूपाय सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे। বেশ ঠিক আছে। তো নিত্যানন্দ খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর পাঠ করেছেন। হ্যাঁ নিত্যানন্দও খুব ভালো পাঠ করেছেন। হ্যাঁ তো পরবর্তী ক্লাস আমাদের যে হোম টাস্ক থাকবে সেটি হচ্ছে আজকে আমরা যে কটি শ্লোক অভ্যাস করেছি, ওদিকে হ্রস্ব দীর্ঘের একটি স্যাম্পল শ্লোক দেখেছি, তালব্যস্বর এই যে সন্ধির ক্ষেত্রে বিসর্গের সন্ধির ক্ষেত্রে কেমন উচ্চারণ হয় তার একটি এক্সাম্পল দেখেছি, আর ঠাকুরমা স্বামীজির প্রণাম মন্ত্র। অর্থাৎ মোট 5টি শ্লোক আজকে আমরা দেখেছি, আর সেকেন্ড স্টাডি মেটেরিয়ালের কিছুটা অংশ দেখেছি। তো ওখানে তো হোম টাস্ক দেওয়ার কিছু নেই, ওগুলো আপনারা দেখবেন, স্টাডি মেটেরিয়ালটি পড়বেন, ওগুলো বুঝে আসবেন, প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন পরবর্তী ক্লাসে। আর এই 5টি শ্লোক আমাদের হোম টাস্ক থাকবে। তো এই 5টি শ্লোক আমি আপনাদেরকে ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দেব। আজকে ক্লাসেও শুনলেন, প্রত্যেকে অভ্যাস করলেন, আবৃত্তি করলেন, আর
ভয়েস রেকর্ডিং শুনে প্রত্যেকে ভালো করে অভ্যাস করে দেখুন। এখন হচ্ছে আপনাদের কাজ একটাই, যেমনটা আমি আপনাদেরকে শেখাচ্ছি হুবহু শুধু তেমনটা কপি করা, মানে একেবারে যতটা সম্ভব কপি করা যায়, সেটা সব দিক দিয়ে, উচ্চারণের দিক দিয়ে, শৈলীর দিক দিয়ে, সুরের দিক দিয়ে, সবকিছু মানে পুরো যেমনটা আমি করছি তেমনটা পুরোপুরি যাতে মানে যতটা সম্ভব কপি করা যায় ঠিক অতটাই অভ্যাস করুন। ওইভাবে অভ্যাস করে প্রত্যেকে হোম টাস্কগুলো পাঠাবে। ঠিক আছে, তাহলে আমি ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দেবো। প্রত্যেকে এই 5টি শ্লোক আমাদের কাজ থাকবে। প্রত্যেকে তাহলে এবারের মতো যেমনটা পাঠিয়েছেন গ্রুপে হোম টাস্ক, তাহলে আমাদের দ্বিতীয় হোম টাস্ক থাকছে হচ্ছে এই 5টি শ্লোক। এই 5টি শ্লোক আপনি এমনি লেখাও তো পাঠাবেন, ভয়েস মেসেজ? হ্যাঁ, লেখা পাঠিয়ে দেবো, সবকিছুই পাঠিয়ে দেবো, ভয়েস রেকর্ডিং, লেখা সবকিছুই পাঠিয়ে দেবো। তো আপনাদের কাজ হচ্ছে 1 সপ্তাহ করে সময় পাচ্ছেন, প্রত্যেকে একটু ভালো করে শুনবেন। এখন যেহেতু শুরুর দিকে, এখন একটু মানে কম কম শ্লোকই পড়া হবে, যেহেতু শিখছি আমরা প্রথমে। একটু শিখে গেলে তখন আস্তে আস্তে আমাদের সবকিছুর পরিমাণটা বাড়বে। সিলেবাসটা যেহেতু দেখেছেন একটু হিউজ সিলেবাস আছে। তাহলে প্রথম দুটো শ্লোক যে দুটো উচ্চারণ হলো, আর এই 3টে মন্ত্র, এই 3টি মন্ত্র, এইটা 5টা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস আমাদের বলা হয়নি, বিসর্গের উচ্চারণ নিয়ে তবে একটু ক্লাসে বলা হলো। অনুস্বারের উচ্চারণটা বলা হয়েছে একবার, যে অনুস্বার ইজ ইকুয়াল টু ম। আমরা বাংলাতে যেমনটা উচ্চারণ করি না, যে জননীং শারদাং এরকম, আমরা তাহলে আর এখন থেকে এরকমটি করব না। আমরা অনুস্বার দেখলেই তার উচ্চারণটা কেমন করব, মকারের মতো। তাহলে কেমন হচ্ছে, জননীং শারদাম দেবীম ম, অনুস্বার মানেই ম। ঠিক আছে, তাহলে অনুস্বার যেখানে যেখানে আছে সেখানে সেখানে মকারের মতো করে উচ্চারণ করতে হবে। বিসর্গ মানে হ, তাই তো? বিসর্গ মানে হ, অনুস্বার মানে ম। এবারে সন্ধি হলে চেঞ্জ হবে। সন্ধি হলে যেমন বিসর্গ চেঞ্জ হচ্ছে আপনারা দেখছেন, ঠিক একই রকম ভাবে সন্ধি হলে অনুস্বারও চেঞ্জ হবে। একেবারে স্বাভাবিক প্রাথমিক পর্যায়ে সন্ধি ছাড়া অনুস্বারের উচ্চারণ হয়ের মতো, সরি, বিসর্গের উচ্চারণ হয়ের মতো, অনুস্বারের উচ্চারণ ময়ের মতো। এটা একেবারে সন্ধি ছাড়া অবস্থায় এই দুটি বর্ণের স্বাভাবিক উচ্চারণ। সন্ধি করলে পরে কি চেঞ্জ হবে সেগুলো আমরা দেখছি এক এক করে। বিসর্গের ক্ষেত্রে দেখেছি একটা অংশ, আরো কিছু অংশ দেখব। অনুস্বারের ক্ষেত্রে দেখাই হয়নি, দেখতে হবে। ওগুলো সব স্টাডি ম্যাটেরিয়াল 2-তে আছে, সব দেখবো আমরা পরবর্তী ক্লাসে। ঠিক আছে, তো আজকে তাহলে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকছে। আজকে তাহলে ক্লাস নিয়ে কারো কোনো জিজ্ঞাসা নেই আশা করছি এখনো পর্যন্ত। তেমন তো বেশি কিছু আজকে হয়নি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে এখানে ক্লাসটা শেষ হচ্ছে আজকে। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। গুড নাইট। শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, শুভরাত্রি সবাইকে। এই শান্তি করে যেটা লাস্ট বললেন, এটা একটু লেখাটা পাঠাবেন প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আমাদেরকে শিখিয়ে দেবো আমি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি।